সুকৃতিদের পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে দেখতে পেলে একটু কমেন্টস করুন। অ্যাম আই ভিজিবল অর নট, আর ঠিক করে শুনতে পাচ্ছেন কিনা, অডিও ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা গেলে একটু কমেন্টস করুন। আমি হাই হাই তনিমা, এই তো দেখা যাচ্ছে। সবাই জয়েন করুন। ইটস অলরেডি 11 PM। হ্যাঁ বর্ণালী দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। আমি একটু আমার নাম্বারটা পিন পোস্ট করে দিই। হাই হাই সবাইকে হাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আর সাউন্ডটা আজকে আমি খুব কম দিয়েছি, আমি জানি না আদৌ সাউন্ডটা ঠিক করে শোনা যাচ্ছে কি না বা ভালো লাগছে কি না। অন্যরকম লাগছে? সব দিন একই রকম লাগবে কেন? আজকে আমাদের টপিকসটাই তো অন্যরকম। যোগা, মুদ্রা অ্যান্ড অ্যাস্ট্রোলজি কোথায় রিলেটেড না, বেসিক্যালি দে আর অল কানেক্টেড। ঠিক আছে, আমরা শুধু অন্যরকমভাবে আলোচনা করি বা অন্যরকমভাবে অ্যাস্ট্রোলজিটাকে দেখেছি। অ্যাস্ট্রোলজি মানে মাঙ্গলিক দোষ, অ্যাস্ট্রোলজি মানে এটা ওটা। বেসিক্যালি আই এম সিটিং অন দ্য ফ্লোর, যাতে যোগা দেখাতে খুব সুবিধা হয়, এবং আমি চেষ্টা করব যে যতটা সম্ভব, এবং যেগুলি খুব এফেক্টিভ। যোগা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলবো না, বাট মুদ্রা নিয়ে বলবো। বাট কয়েকটা যোগা যেগুলো শরীরের সাথে, যেগুলো স্কিনের সাথে খুব বেশি রিলেটেড এবং শরীরকে তাড়াতাড়ি রিকভারি করতে খুব সাহায্য করে। আমি সবাইকে তার আগে রিকোয়েস্ট করব যে লাইভটা একটু যারা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। ইয়াররিং মিসিং, হ্যাঁ সবই মিসিং একদম। আজকে আমরা পুরোটাই এক্সারসাইজ মুডে আছি, এখানে কোনো রকম নো অর্নামেন্টস। হ্যাঁ আমি একটু ওয়েট করছি সকলকার জন্য। তনিমা নিশ্চয়ই শেয়ার করেও দিয়েছে এতক্ষণে লাইভের লিঙ্কটা, দেখা যাচ্ছে। ওকে, আর সারাদিন ওয়েট করেছিলাম, থ্যাংক ইউ। এবং আমরা এটাও জানবো আজকে বিশেষ করে যে আমরা কিভাবে উইদাউট পার্লারে, তো একদমই যাওয়া উচিত না, পার্লারে গিয়ে শুধু জাস্ট নর্মাল যা কিছু করছেন করুন, থ্রেডিং বা যা কিছু, বাট স্কিনে আপনি উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট নাইট ক্রিম বা উইদাউট এনি, টুকটাক জিনিস তো ইউজ করতেই হয়, কিন্তু হেভি কেমিক্যালস না ইউজ করে শুধুমাত্র যোগা করে কিভাবে আপনি বা মুদ্রা প্র্যাকটিস করে কিভাবে স্কিনের রিঙ্কেলস কাটাতে পারেন, কিভাবে স্কিনকে উইদাউট এনি মেকআপ, উইদাউট এনি মেকআপ, কোনো রকম মেকআপ ছাড়া স্কিনকে নর্মালি কী করে গ্লো করবেন। ঠিক আছে, হ্যাঁ এই গ্লোটা আপনাদের মধ্যে দেখুন কিছুটা তো থাকেই মানুষের বাই বর্ন। হ্যাঁ একদম অন্যরকম, আজকে লাইভের টপিক্সটাই অন্যরকম। এবং আমি গাছের তলায় বসে যেমন আমরা যোগা করি, সেরকমই একটা ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, বিকজ ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যেই জিনিসটা আমরা দেখছি সেই জিনিসটার মধ্যে ঢুকে যাওয়া, এবং আমরা এমনভাবে জিনিসটা প্র্যাকটিস করব, আমার সাথে সাথে আমি চেষ্টা করব আপনারাও প্র্যাকটিস করবেন। আমি এবং যোগা করার পজিশান অ্যাটলিস্ট যে যতটুকু যে দেখতে পারবেন। সময় এসে গেছি, হ্যাঁ আমিও শেয়ার করলাম। সবাই প্লিজ শেয়ার করুন, শেয়ার করার খুব দরকার, বিকজ ইট ইজ ভেরি এফেক্টিভ লাইভ। হ্যাঁ আমি একটু ওয়েট করছি, আর বেশিক্ষণ আমি ওয়েট করব না, আর একটু দেখব বাকি সবাই যারা যারা দেখতে পাচ্ছেন আমাকে। আমি যেহেতু ভিডিওগুলো এখন ইউটিউবেও আপলোড করি, তো ইউটিউবের লোকেরা তো সব কিছু দেখতে পারেন না, তো আমি একটু মুখে নাম্বারটা বলে দিই। যারা কনসালটেশন নেবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন আমাকে নিচের নাম্বারটা ইউটিউবের লোকেরা দেখতে পারবেন না, আমি বলে দিচ্ছি। 8777455800, 8777455800, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যদি কোনো এনকোয়ারি থাকে তো ফোন করতে পারেন এনকোয়ারি নাম্বারে 8910537872, রাত্রিবেলা 7:30 থেকে 11টা। আমাদের দেখতে পাচ্ছ, হ্যাঁ শুভশ্রী ফুল দেখতে পারবে। হ্যাঁ আমি যখন ঠিক সময় আসবে, স্কিনের সমস্যা থাকলেও কি এটা করতে পারবো। স্কিনের সমস্যা, যে কোনো শরীরের মধ্যে যা যা সমস্যা আছে সব কিছু সলিউশন ইন ওয়ান লাইফ। ঠিক আছে, খেয়ে দিয়ে অবভিয়াসলি খেয়ে দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই খেয়ে দিয়েও করতে পারো, এবং খেয়ে দিয়ে যেতে করতে পারো তার জন্যই এই লাইফটা। এবং যারা একদমই প্রেশারের ওষুধ খেয়েও প্রেশারকে ব্যালেন্স করতে পারছেন না, বা যারা প্রচণ্ড স্কিনের সমস্যায় ভোগেন, স্কিনে নানা রকম ডিজিজ হয়, যেসব বাচ্চাদের স্পিচ ঠিক করে আসছে না, বা যাদের কান দিয়ে প্রচণ্ড জল পড়ে, যাদের ডাইজেশন সিস্টেম প্রচণ্ড গণ্ডগোল, যারা খেয়ে হজম করতে পারেন না,
আমি কিভাবে বসেছি সেটা দেখা যাচ্ছে না কেন? আমাকে দেখা যাচ্ছে না, স্কিন নিয়ে খুব ভোগী। সেক্ষেত্রে সবার জন্য, সবার ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে বলবো। তার আগে আমাদের বোঝা দরকার যে মুদ্রা, হোয়াট ইজ মুদ্রা, ঠিক আছে? দারুণ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। নাম্বারটা মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ নাম্বার মুখস্থ হওয়ারই কথা। চলো আমরা দেরি করব না। মুদ্রা মিন্স, মুদ্রার অনেকগুলি ভাগ আছে। আমরা আজকে হস্ত মুদ্রা নিয়ে আলোচনা করব। মুদ্রার অনেকগুলি ভাগ আছে। মুদ্রা মস্তিষ্কে যখন হয় সেটার একটা নাম, সেটাকে বলা হয় মনোমুদ্রা। যখন আমি আস্তে আস্তে আসছি, তার আগে আমাদের একটু জানা দরকার যে আমাদের শরীরের মধ্যে কোথায় অ্যাস্ট্রোলজি লুকিয়ে আছে, ঠিক আছে? আমি কিন্তু এখন কোনো রকম কথা বলবো না, কোনো রকম কথার উত্তর দেবো না। যার যার কোয়েশ্চেন থাকবে তো লাস্টে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? বাকি দায়িত্ব এখানে যারা রয়েছে, তমালিকা, তনিমা ওদের, শুভশ্রী ওদের, ওবেসিটি সব নিয়ে আলোচনা করব। অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয় যেটার মধ্যে সব কিছু লুকিয়ে আছে। শুধু মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এটা ওটা, বিয়ন্ড এভরিথিং। একটু শুনুন, পুরো লাইফটা আগে দেখুন, তারপর যখন কোয়েশ্চেন থাকবে করবেন আমাকে। দেখুন, ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি মানেটা কি, এবং অ্যাস্ট্রোলজি কেন আমরা মেডিকেলি, কেন অ্যাস্ট্রোলজি এত ইম্পর্ট্যান্ট? বিকজ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানুষকে সুস্থ রাখার বিদ্যা, মানুষের মনকে সুস্থ রাখার বিদ্যা, মানুষের শরীরকে সুস্থ রাখার বিদ্যা। এই সমস্ত জিনিসগুলো যখন ডিস্টার্বড হয়, যখন ওয়েল ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় আমাদের শরীর থেকে, আমাদের মন থেকে, তখন আমাদের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করে। আমাদের শরীর খারাপ হয়, মন খারাপ হয়, এনার্জি লস হয়ে যায়, কনফিডেন্স কমে যায়, কনসেন্ট্রেশন কমে যায়। কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে আমাকে পুরো দেখা যাবে না। আমাকে যতটুকু দেখা যাওয়ার দরকার ততটুকু দেখা গেলেই হলো, ঠিক আছে? বাকি কারোর কোনো অসুবিধা? ক্যান ইউ স্টার্ট নাও? একটু কমেন্টস হলে আমি শুরু করব। আজকে রেকর্ডেড লাইভ দেখতে হবে না, আমি চাই আজকে সবাই ফ্রেশ মাইন্ডে লাইভটা দেখুক, এই জন্যই টাইমটা নেওয়া। এখন কারোর কোয়েশ্চেনের উত্তর দেবো না। আমাকে ঠিকঠাক সবাই দেখতে পাচ্ছ কি না? কেউ কেউ বলছে পুরো দেখা যাচ্ছে না। হ্যাঁ, শুরু করি, ঠিক আছে? দেখো, আমরা যখন আমাদের কোনো শপিং মলে যাই, আমরা কোথাও যেখানে যাই, শপিং মল বলো বা কোনো এমন কোথাও যাচ্ছি যেখানে ধরো পার্লারে গেছি বা শপিং মলে গেছি বা যেখানে আমরা কিছু কিনতে যাচ্ছি, তখন একজন সেলস পার্সন থাকে বা সেলস উম্যান থাকে যে আমাদেরকে গাইড করে যে ম্যাডাম এটা নিন, ওটা নিন, এটা পরলে ভালো লাগবে, এই ড্রেসটা আপনার এই সাইজটা আপনার জন্য ঠিক আছে। এরকম তো কিছু একজন গাইডেন্স, যারা গাইড করে তাদের আমাদের সুবিধা হয়, যাতে আমি ঠিকঠাক এক্স্যাক্টলি আমার জন্য যেটা ওয়েল কমফোর্টেবল সেটা আমি পারচেস করতে পারি বা সেটা আমি নিতে পারি। সেরকমই কিন্তু আমাদের হরোস্কোপের মধ্যেও আমাদের হরোস্কোপেরও একটা গাইডেন্স দরকার, ঠিক আছে? যেটা আমাদেরকে সঠিক ডিরেকশানে নিয়ে যেতে পারে। এবং এই ডিরেকশানটা কে দেবে? এই ডিরেকশানটা দেবে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজিটা জানে। অ্যাস্ট্রোলজি মানে এটা না যে আপনার কালসর্প দোষ আছে, আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনি গাছের সাথে বিয়ে করুন, আপনার বাজেট কম থাকলে তুলসীর সাথে বিয়ে করুন, আপনার একদমই বাজেট কম থাকলে আপনি পান পাতার সাথে বিয়ে করুন, আপনার যেরকম বাজেট, আপনার খুব বেশি বাজেট হলে আপনাকে শিবের সাথে বিয়ে দেওয়া হবে বা নারায়ণের সাথে বিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি নট। অ্যাস্ট্রোলজি ইজ বিয়ন্ড এভরিথিং। হ্যাঁ, আমাদের মন কোন লেভেলে বিলংস করে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। একটু স্মৃতি, আমাদের কিন্তু বেদকে ছাড়লে হবে না, এবং আমাদের শাস্ত্রকে ছাড়লে হবে না। শাস্ত্রের শ্লোক, মডার্ন হওয়া মানে কিন্তু এটা না, মডার্ন হওয়া মানে নিজের রিচুয়ালসকে ভুলে যাওয়া না। মডার্ন হওয়া মানে আপনি কোনো রিচুয়ালসকে মাথায় রাখছেন, বা অ্যাস্ট্রোলজি মানে, অ্যাস্ট্রোলজার মানে একটা বড় লাল সিঁদুরের টিপ মাথায় কঙ্কালের ক্লিপ পরে বসেছে, এরকমের কিছু দরকার নেই। শিক্ষা থাকলে তার আলাদা একটা, সেটা তার কথাতে বোঝা যাবে। এবং অ্যাস্ট্রোলজি কখনোই আমাদের পেছনে টানে না, অ্যাস্ট্রোলজি আমাদের সবসময় সামনের দিকে তাকাতে বলে, যে তুমি কোন দিকে মুভ করবে, তোমার কোন দিকে মুভ করা উচিত। স্মৃতি রত্নাকর গ্রন্থ এবং আয়ুর্বেদের একটা গ্রন্থে একটা শ্লোক রয়েছে, পূর্বজন্ম কৃতং পাপং ব্যাধি রূপেণ বাধতে। কি বললাম? পূর্বজন্ম কৃতং পাপং ব্যাধি রূপেণ বাধতে। অর্থাৎ স্মৃতি রত্নাকর গ্রন্থে একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে আমরা পূর্বজন্মে যা যা পাপ করি বা যা ভুল করি সেটাই, এবং যা যা
মানে আমাদের লাইফস্টাইল লিড করতে গিয়ে পূর্বজন্মের ক্ষেত্রে যা যা ভুল হয়ে যায় এবং যেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত পাপ, সেটাই কিন্তু আমাদের হরোস্কোপের মধ্যে এই জন্মে এসে গ্রহের পজিশন আসে এবং সেইভাবে আমাদের ব্যাধি তৈরি হয়। ব্যাধি বলতে এখানে শুধু শারীরিক ব্যাধিকে ধরা হয়নি, ব্যাধি বলতে কিন্তু মানসিক ব্যাধিকেও ধরা হয়েছে, ঠিক আছে? তো এই যে ব্যাধি, এই ব্যাধিটাকে আমি কি করে সারাবো? মানসিক ব্যাধি বলুন, শারীরিক ব্যাধি বলুন, বা যাই ম্যানিয়া বলুন, ফোবিয়া বলুন, সবই কিন্তু আমার এই হরোস্কোপের মধ্যেই রয়েছে, ঠিক আছে? তো পূর্বজন্মে যা করেছি তার ব্যাখ্যা যে শাস্ত্রতে পাওয়া যায় সেটাকে অ্যাস্ট্রোলজি বলা হয়। এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক অ্যাস্ট্রোলজি, এটা নিয়ে আমি একদিন আলাদা বলবো। এবং আমার একটা ইচ্ছা রয়েছে যে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে পার্টিকুলারলি একটা লাইভ করার, যে কেন মেডিকেল অ্যাস্ট্রোলজি এতটা ইম্পর্টেন্ট। এবং অ্যাস্ট্রোলজি মানেই কিন্তু মেডিকেল। তখনকার দিনে ডায়াগনস্টিক কোনো সিস্টেম ছিল না যে আপনি কিভাবে বুঝবেন যে একটি রোগীর হিমোগ্লোবিন কমে গেছে বা একজনের কোনো মাসেল পেন হচ্ছে কি না, বা তার কোনো পেটে কোনো প্রবলেম হচ্ছে কি না, সেটা কিভাবে বুঝবেন? তার হরোস্কোপ দেখে। এবং তখনকার দিনে রাজবৈদ্যরা বা রাজ জ্যোতিষীরা কিন্তু প্রত্যেকে এইভাবেই জিনিসটাকে অ্যাপ্লাই করতেন, আপনার হরোস্কোপ দেখে ওষুধ দেওয়া হতো। এইটাকে এখন নিয়ে এসেছে যে মানুষ চাকরি পাচ্ছে না, মানুষের সরকারি চাকরি হচ্ছে না, মানুষের বিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বারবার আমি বলছি, দুটো পার্ট আছে, একটা বাহ্যিক ভাগ, একটা অন্তর্নিহিত ভাগ। আজকে আমরা শুধুমাত্র ফিজিক্যাল ভাগটা নিয়ে আলোচনা করব উইথ মেন্টাল, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে, ধরুন আপনি একটা অন্ধকার ঘরে রয়েছেন, আপনাকে কেউ একটা টর্চ দিয়ে বললে বা তুমি খুঁজে খুঁজে বেড়াও, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার, যে আমার হাতে একটা টর্চ দিয়ে দেওয়া হয়েছে। আমি যখন জন্মাচ্ছি, আমরা প্রত্যেকে যখন জন্মাচ্ছি তখন কিন্তু আমাদের ভগবান একটা প্রিন্ট দিয়ে পাঠিয়েছেন। যেমন ধরুন আমরা যখন বাড়ি বানাই, বাড়ির একটা প্ল্যান থাকে, ঠিক সেরকমই আমাদের কিন্তু একটা প্ল্যান রয়েছে যে এই জন্মে আমার কি কি প্রবলেমস হতে পারে এবং কি কি প্রবলেমস আমি নিয়ে এসেছি, ঠিক আছে? ইউনিভার্সের সাথে আমাদের শরীরের কি সম্পর্ক পুরো ইউনিভার্সটার সাথে, সেটা নিয়ে চরক সংহিতা, চরক এবং সুশ্রুত আপনারা সকলেই জানেন, একদম মানে আমাদের মানে চিকিৎসা শাস্ত্রের একটা বিশাল বড় প্রাচীন গ্রন্থ। চরক সংহিতাতে বলা হয়েছে একটা উপনিষদের শ্লোকে, ইয়ৎ ব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে, ইয়ৎ ব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে, অর্থাৎ মানুষ, ম্যান অর উম্যান যাই বলুন, পিপল ইজ দ্য স্মলার ভার্সন অফ ইউনিভার্স। আমরা প্রত্যেকেই কিন্তু ইউনিভার্সের একটা, প্রত্যেকের মধ্যে ইউনিভার্স আছে। যেমন একটা ছোট বলেছিলাম যে আমি একটা পরমাণুর মধ্যে একটা পুরো প্রপার্টি লুকিয়ে থাকে, একটা প্রোডাক্ট, একটা মৌলের, ঠিক সেরকমই কিন্তু আমরা প্রত্যেকে ইউনিভার্সের একটা অংশ। প্রত্যেকের শরীর একই রকম সিস্টেমে তৈরি, প্রত্যেকের শরীরের কম্পোনেন্টস আলাদা। কারোর কিন্তু মেন্টাল কম্পোনেন্টসগুলো বা মেন্টাল ব্যালেন্সই কিন্তু আলাদা হতে পারে, বাট ফিজিক্যালি আমরা প্রত্যেকেই একই জায়গা থেকে শুরু করেছি, ঠিক আছে? ইউনিভার্সের যে ইউনিভার্স যে টাইমে চলে সেটাকে বলা হয় কাল। এবং এই কালকে যে রিপ্রেজেন্ট করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কালপুরুষ, ঠিক আছে? এই কালপুরুষের শরীরের বিভিন্ন অংশ নিয়ে, অংশের পরিপ্রেক্ষিতে এক একটা রাশি তৈরি হয়েছে, এক একটা ভাব তৈরি হয়েছে, এক একটা নক্ষত্র বা কনস্টেলেশন যাই বলুন না কেন। বামন পুরাণে এই কালপুরুষের সাথে 12টি রাশি, 12টি ভাব এবং আমাদের শরীরের সাথে, বিকজ উই অল আর দ্য পার্ট অফ কালপুরুষ, ঠিক আছে? আমরা প্রত্যেকে কালপুরুষের শরীরের একটা অংশ মাত্র। এই বামন পুরাণে কালপুরুষের সাথে 12টা রাশি এবং 12টা ভাবের কি সম্পর্ক, সেই প্রসঙ্গে একটা শ্লোক, অনেকগুলি শ্লোক আছে, তার মধ্যে প্রথম শ্লোকটা আমি বলবো, নালে এত শ্লোক বলতে গেলে শ্লোক নিয়েই লাইভ হয়ে যাবে। यत्राश्विनी च भरणी কৃত্তিকায়াহ তথাংশকঃ মেষ রাশি কুজক্ষেত্রং তত শির কালরূপিণা। মানে হচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্র এবং কৃত্তিকার কিছু অংশ নিয়ে মেষ রাশি সৃষ্টি হয়েছে, ঠিক আছে? মেষ রাশি সৃষ্টি হয়েছে। আমি তমালিকা, তনিমা ওদেরকে সবাইকে বলছি, দুটো নামই বললাম, ওরা সবাই জানে, এরা পুরোটা একটা আমরা টিম। বা যারা কোয়েশ্চেন করবে তোমরা একটু অ্যাসিস্ট করো, বিকজ আমি কারোর কোনো কোয়েশ্চেনের উত্তর দেবো না, ঠিক আছে? यत्राश्विनी च भरणी কৃত্তিকায়াহ তথাংশকঃ মেষ রাশি কুজক্ষেত্রং তৎশির কালরূপিণা। অর্থাৎ মেষ রাশি হচ্ছে অশ্বিনী ভরণী কৃত্তিকার কিছু অংশ নিয়ে মেষ রাশি,
মেষ রাশি হচ্ছে কুজ ক্ষেত্রাং, কুজ মানে মঙ্গলকে বলা হয়েছে, এবং তৎশির কাল রূপিণা অর্থাৎ কাল পুরুষের শির, মাথার এই পোর্শনটা হচ্ছে মেষ রাশি, মাথার ঠিক এই পোর্শন, এটা প্রত্যেকেরই মেষ রাশি মানে মাথার পোর্শন। তার সাথে লগ্নের কম্বিনেশন কিন্তু আমাদের দেখতে হবে। লগ্নের কম্বিনেশন যখন দেখব তখন সেটা মাথাটা এক্স্যাক্টলি, মাথা বলতে সবার ক্ষেত্রে মেষ রাশি মাথা না, এটা জেনারেল মেষ রাশি মাথা। এবার যার হরস্কোপে লগ্ন আছে সেটা সেই অংশে সেইভাবে আমরা মাথার বিচার করি। শুধুমাত্র মেষ রাশি দিয়ে মাথা বিচার করলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে? তো কালপুরুষের মাথা মানে আমাদেরও মাথা। এবার এক একটা গ্রহ কি ইন্ডিকেট করে, ইনফ্যাক্ট আমরা কে কী খেতে ভালোবাসি, আমরা কে কীরকম গরম খাই না ঝাল খাই না ঠান্ডা খাই না, মানে কেউ আছে মানে রান্না বাসি করে খেতে ভালোবাসে, কেউ আছে খুব লিকুইড খাবার খেতে ভালোবাসে, কেউ আছে নানান রকম জিনিস খেতে। আমাদের যে খাদ্য রুচি, আমাদের যে কথা বলার ভঙ্গি, এভরিথিং ইজ কন্ট্রোল বাই আওয়ার হরোস্কোপ, ঠিক আছে? তো এই হরোস্কোপের আন্ডারে আমরা সবাই রয়েছি, এইটা শুধুমাত্র একটা সিস্টেম যে আমাকে পরিচালনা করছে। কিন্তু এই হরোস্কোপ কতটা ইম্পর্টেন্ট, যতই আমি মুদ্রা করি, যতই আমি যোগা করি, যতই আমি ওষুধ খাই, আলটিমেটলি ডিসিশন কে নেবে? হরোস্কোপ। এটা কেন বললাম, এটা লাস্টে আপনাদের একটা ঘটনা বলে আমি শেষ করব, সেটাও কিন্তু পুরাণেরই ঘটনা, কোনো অন্য কিছু নয়। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ মুদ্রা। মুদ্রা মিন্স দ্য সার্কিট সিস্টেম অফ আওয়ার বডি। ধরুন আমি একটা ডিভাইস, এই যে আমি যেমন আমরা মোবাইল চার্জ করছি, ল্যাপটপ চার্জ করছি, মেইন সোর্স থেকে চার্জ নিচ্ছে ডিভাইস, বাট উই নিড আ ওয়্যার। যদি আমার কোনো চার্জার না থাকে তাহলে কিন্তু আমি সেই ওই ইলেকট্রিসিটিটা ওই অ্যাপসের মধ্যে, ওই ডিভাইসের মধ্যে ঢুকবে না, তাই তো? যতই ওখানেও এনার্জি আছে, এটাতেও এনার্জি আছে, দুটোই এনার্জি পোর্টাল। উই আর দ্য ডিভাইস অফ ইউনিভার্স। আমরা একটা পারফর্ম করতে এসেছি, আমরা একটা ডিভাইস। এই ডিভাইস যখন এনার্জি লস করে, কোথাও এখানে ক্যাচে ফাইল বেশি হয়ে যাচ্ছে, কোথাও এখানে এক্সট্রা মেমোরি হয়ে যাচ্ছে, আমাদের রিবুট করার দরকার নিজেকে, আমাদের চার্জ করার দরকার, অনেক কিছু দরকার যেগুলো আমরা করতে পারি না। আমরা তো সিস্টেমকে ভাইরাস অ্যান্টিভাইরাস দিচ্ছি, সিস্টেমকে ফরম্যাট করছি, বাট নিজের সিস্টেমকে কি ফরম্যাট করি না। এটা আমরা মুদ্রার মাধ্যমে করতে পারি। যারা ওষুধ খেয়ে 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 ক্লান্ত হয়ে গেছেন, যাদের কিছুতেই ওয়েট কমে না, কিছুতেই ওবেসিটি তাদের নিয়ে ভীষণ সমস্যা, পিসিওডি নিয়ে সমস্যা, নানান রকম প্রবলেম রয়েছে, তাদের জন্য আজকে লাইফটা ভীষণ ইম্পর্টেন্ট, সকলের জন্য ইম্পর্টেন্ট। এটা যে কোনো সুস্থ মানুষও করতে পারেন। মুদ্রা ইজ দ্য সার্কিট সিস্টেম। যেমন আমরা এক একটা ভঙ্গিতে বসি, যেমন আমরা কখন কোনো কিছু নিচ্ছি, তখন এইভাবে আমরা কোনো কিছু নিচ্ছি। যখন আমি কোনো কিছুকে ডিরেকশান দিচ্ছি, তখন এরকমভাবে ডিরেকশান দিচ্ছি। আমাদের হাতের এক এক রকম পশ্চার আছে, আমাদের শরীরের এক এক রকম পশ্চার আছে। শরীরটাই হচ্ছে একটা ইউনিভার্সের অংশ। আমি কিভাবে এনার্জি, কোন মোডে নেব এনার্জি, সেই মোডটা নিজের ওপর ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যদি আমি হাতে কোনো মুদ্রা করি, দ্যাট ইজ হস্ত মুদ্রা। যদি মাথায় কোনো মুদ্রা চলে, দ্যাট ইজ মন মুদ্রা। যদি জিহ্বায় কোনো মুদ্রা চলে, টাঙে কোনো মুদ্রা হয়, সেটাকে বলা হয় কেসরি মুদ্রা। যদি চোখে মুদ্রা হয়, চোখে একটা মুদ্রা হয় যেখানে অ্যাকচুয়ালি উই হ্যাভ টু রোল আওয়ার আইজ অ্যান্ড ফোকাস অন দ্য টপ অফ আওয়ার হেড, ঠিক আছে? ঠিক এখানে টপ অফ আওয়ার ফোরহেড, এখানে একটা আলোক বিন্দু যেখানে আজ্ঞা চক্র থাকে, এখানে আমাদের একটা কল্পনা করতে হয় এবং চোখকে এইভাবে মুদ্রার ভঙ্গিতে নিয়ে যেতে হয়। এটাকে বলা হয় আধার মুদ্রা বা কায়া মুদ্রা, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট মুদ্রা হচ্ছে বন্ধ মুদ্রা। বন্ধ মুদ্রা বলে একটা জিনিস আছে, যেখানে উই ইউজ দিস ইন এনশিয়েন্ট টাইম টু রিকভার বা টু অ্যাওয়েকেন দ্য ইনহারেন্ট এনার্জি অফ আওয়ার সেলফ। ধরুন আমাদের শরীরের ভেতরে কিছু প্রাণ শক্তি আছে, কিছু সুপ্ত শক্তি আছে, যেটাকে জাগানো, যেটা নর্মাল মানুষ জাগাতে পারে না, যেটাকে জাগানো, চক্রকে ব্যালেন্স করে, চি শক্তিকে, এই মুদ্রার উপযুক্ত গুরু ছাড়া করা সম্ভব নয়। এবং এই আরেকটা জিনিস যেটা বললাম, আধার মুদ্রা, যেটা চাইনিজরা ইউজ করতেন, বিশেষ করে মার্শাল আর্টে প্রচণ্ড পরিমাণে ইউজ হয়, সেটাকে বলা হয় আধার মুদ্রা, বা যেটাকে বলা হয় ডিরেক্ট প্রাণকে জাগরণ করা, ঠিক আছে? এবং এইটা করে চাইনিজরা এটাকে বলে চি শক্তি, চয় রশ্মি, চি শক্তি, বা আমরা এটা ইন্ডিয়ান একদম বেদ থেকে নেওয়া, এই সমস্ত কিছু এনরিচড, আমাদের বেদে সব কিছু রয়েছে। তো
তো এইটা করলে, ঠিক করে প্র্যাকটিস করলে, আপনি ইচ্ছা করলে কোনো মানুষকে, যেরকম আপনারা অনেকেই চাইনিজ সিনেমা বা শাওলিন সকার এইসব জাতীয় সিনেমা দেখেছেন, বা ব্রুসলির প্রচুর সিনেমায় দেখা যায় যেখানে একটা লক করে দেয়, এখানে একটা পয়েন্ট আছে যেখানে এটাকে প্রেস করলে বডিটা লক হয়ে যায়, তখন মানুষ আর মুভ করতে পারে না, মানে আমাদের প্রাণটা ওখানে আটকে পড়ে। দ্যাট ইজ চি মুদ্রা বা আধার মুদ্রা। আধার মধ্যে কিন্তু অন্ধকার নয়, যেমন আধার মানে একটা পাত্র, যেই শরীরটা একটা পাত্রের মতো, আওয়ার হিউম্যান বডি ইজ লাইক আ কন্টেনার, ঠিক আছে, এবং সেই কন্টেনারের একটা অংশে জাস্ট ওটা ব্লক হয়ে যায়। আবার যতক্ষণ না লকটা আপনি ছাড়াচ্ছেন ততক্ষণ আপনি অ্যাজ আ কোমায় মানুষ থাকার মতন, ঠিক আছে। তো আমরা আজকে বেসিক্যালি কী করব, হস্তমুদ্রা নিয়ে আলোচনা করব। কিন্তু হস্তমুদ্রা জানার আগে তো আমাদের হাত সম্পর্কে জানা দরকার, যে কেন হস্তমুদ্রা, হাতে কি আছে, হোয়াট ইজ পাম, ঠিক আছে। সেদিন চক্র বুঝিয়েছিলাম, এটা চক্রের সেকেন্ড পার্ট। যারা যারা লাইভটা দেখছেন তাদের সবাইকে বলবো লাইভটা প্লিজ শেয়ার করুন এবং নিজে এনরিচড হন, তার সাথে সাথে সবাইকে এনরিচ করুন। এবং অ্যাস্ট্রোলজিটাকে মানে পিওর করার জন্য, অ্যাস্ট্রোলজিটাকে পজিটিভভাবে এগিয়ে নেওয়ার জন্য, এটা একটা বিশাল বড় আন্দোলন আমার বলতে পারেন। এবং এই আন্দোলন তো একা একা হয় না, সবাই মিলে এগিয়ে আসতে হবে। তো বেসিক্যালি আমরা একটু হাত নিয়ে আগে কথা বলবো, পাম নিয়ে। ফার্স্টে এই যে অংশটা, 5টা আঙ্গুল, 5টা তত্ত্ব, ঠিক আছে। দিস ইজ ফায়ার এলিমেন্ট, ফায়ার। থাম, এটা রিপ্রেজেন্ট করছে মার্সকে। কাকে রিপ্রেজেন্ট করছে? মার্স, মঙ্গল। আমরা যে কোনো কিছুতে বলি যে চলো থামস আপ, ঠিক আছে, থামস আপ, চলো এগিয়ে যাও, বা অল দ্য বেস্ট। কেন এই আঙ্গুলটা আমরা দেখাচ্ছি? এই আঙ্গুলটা বিকজ ইট ইজ দ্য এনার্জি অফ মার্স। অ্যান্ড হু ইজ মার্স, হোয়াট ইজ মার্স? যদি এই হাতটাকে, পুরো জিনিসটাকে আমরা কিন্তু ভাববো একটা কিংডম। পুরো হাতটা হচ্ছে লাইক আ কিংডম, যে কিংডমের হেভি আসছে, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে দিচ্ছি। আশা করি এখন আর হেজি আসবে না, আশা করি। হেজি কি আসছে? আচ্ছা, তো মার্স ইজ দ্য কমান্ডার ইন চিফ, এবং প্রচণ্ড পরিমাণে এনার্জি কিন্তু এই জায়গাটাতে লুকিয়ে আছে, এই আঙ্গুলের মধ্যে কিন্তু এনার্জি লুকিয়ে আছে, ঠিক আছে। এবং যখন তুমি, এটা ফায়ার এলিমেন্টস, বলে না যে তোমার মধ্যে তো সেই আগুনই নেই, বা তোমার মধ্যে যথেষ্ট আগুন আছে, ইউ ক্যান ডু ইয়োর সেলফ, যে তুমি ঠিক পারবে, অল দ্য বেস্ট। মানে হচ্ছে তোমাকে মার্সের এনার্জি দেখানো হচ্ছে, অগ্নিতত্ত্ব। দেন নেক্সট হচ্ছে অগ্নি, তারপর হচ্ছে বায়ু। আগুনকে জ্বলতে সাহায্য করে বায়ু, ঠিক সিস্টেমটা পরপর রয়েছে। অ্যান্ড ইট ইজ দ্য ফিঙ্গার অফ, কি এতদিনে জানা উচিত, ইট ইজ দ্য ফিঙ্গার অফ হেজি। এখন আর আসবে না, দেখুন, আশা করি ঠিক হয়ে গেছে। আমি ওয়েটিং, দেখা যাক কী করা, মানে আশা করি এখন ঠিক হয়ে গেছে। এবার কি দেখা যাচ্ছে ঠিকঠাক? ভীষণ হেজি হচ্ছে। এখনো হেজি? ওকে, দেখা যাক, তাহলে আবার ওয়াইফাই ফিরে যাই। ইন্টারাপ্ট হলে কথা বলতেও একটা খেই নষ্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার আশা করি ঠিক থাকবে, আস্তে আস্তে ঠিক হচ্ছে, বুঝতে পেরেছি, ম্যানেজেবল। না, এবার ঠিক থাকবে, আশা করি ঠিক থাকবে। দেখো ঠিক হলো, হ্যাঁ, ক্লিয়ার, ওকে। দ্যাট ইজ দ্য কি, থাম্ব এনার্জি, মার্স এনার্জি। এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, ফায়ার এলিমেন্টস ইন আওয়ার বডি, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে তর্জনী। তর্জনী মানে হচ্ছে জুপিটার। আমরা যখন ইন্ডেক্স ফিঙ্গার, আমরা যখন কোনো কিছুকে পয়েন্ট করি তখন কি বলি, যে চলো এটা দেখো, এটা করো, ওঠো, বসো। উই আর ইন্ডিকেটিং এভরিথিং উইথ দিস ফিঙ্গার অ্যান্ড ডিরেকশান। যেমন কোনো কিছুতে ডিরেকশন দেখাতে গেলে বায়ুকে বোঝানো হয়, তাই তো, বায়ুকে বোঝানো হয়। এর জন্য এটা হচ্ছে অগ্নির পাশে ঠিক বায়ু তত্ত্ব। নেক্সট যে এই আঙ্গুলটা হচ্ছে স্যাটার্নকে ইন্ডিকেট করে, অ্যান্ড ইট ইজ আকাশ তত্ত্ব, স্পেস এলিমেন্ট, ঠিক আছে। এই মিডল ফিঙ্গার দেখুন সব থেকে বড়,
কারণ কি, এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা হচ্ছে মার্সকে ইন্ডিকেট করছে, এটা জুপিটারকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে স্যাটার্নকে ইন্ডিকেট করছে। স্যাটার্নের আঙ্গুল সব থেকে বড়, বিকজ এটা কিন্তু ব্যালেন্স করছে অগ্নি প্লাস বায়ু, পৃথিবী প্লাস জল, এবং এই কিংডমের যে যে মানে কি বলবো, এটা হচ্ছে দেহরক্ষী যাকে বলা হয়, ঠিক আছে, দেহরক্ষী। দেখুন এটা সব থেকে লম্বা, দেখবেন সবসময় রক্ষীরা বড় সড়ো চেয়ারার হয়, বাউন্সাররা বড় সড়ো চেয়ারার হয়, বডিগার্ড ভীষণ স্ট্রং, লম্বা, বড় চেহারা, তাই তো। দিস ইজ দ্য বাউন্সার অফ আওয়ার কিংডম, এবং এই কিংডমের রাজা কে, আমি। এই কিংডম হচ্ছে এখানে, এরা হচ্ছে সমস্ত এক একজন এক একটা দায়িত্বে রয়েছেন। এইটা ইনি হচ্ছেন গুরু, ইনি হচ্ছে কমান্ডার ইন চিফ, ইট ইজ দ্য বডিগার্ড, অ্যান্ড ইনি হচ্ছেন সেই রাজা। সান হচ্ছে সানের আঙ্গুল, এবং এটা পৃথ্বীতত্ত্ব, সানের মাউন্টেন কিন্তু এটা। এবং এটা কিসের আঙ্গুল, এটা হচ্ছে জলতত্ত্ব। মাটির পাশে মাটিকে উর্বর করবে কে, জল উর্বর করবে, এটা হচ্ছে জল, অর্থাৎ অগ্নি, বায়ু, আকাশ, পৃথ্বী এবং জল। কি সুন্দরভাবে ব্যালেন্স করা রয়েছে দেখুন, জল আর মাটি। নিজের মধ্যেই ম্যাজিক আছে, আমরা এদিক ওদিক কত কিছু খুঁজে বেড়াই, নিজেকে মানুষ জানেই না, জানার চেষ্টাই করে না। আগুন, বায়ু, মাটি, জল, মাঝখানে ব্যালেন্স করছে কে, স্পেস, তাই তো। এই যে এনার্জি, এই এনার্জিগুলো কিভাবে, এবং এটাকে আমি বলবো, এটা সবসময় সানের পাশে কে থাকে, দেহরক্ষী। রাজার পাশে কিন্তু দেহরক্ষী থাকে, দেখুন রয়েছে, গুরুকেও রক্ষা করে দেহরক্ষী। কমান্ডার ইন চিফ নিজেকে রক্ষা করতে পারে, হি ইজ সেপারেটেড, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ মার্চেন্ট, বিজনেসম্যান, জলে করে তখনকার দিনে সওদাগররা বাণিজ্য করতে যেত, দ্যাট ইজ জলতত্ত্ব। মিলছে কি না, খুব সুন্দর লজিক। এইবার পাম মিন্স বললাম কিংডম, অ্যান্ড মুদ্রা হচ্ছে সার্কিট সিস্টেম। সার্কিট সিস্টেম হচ্ছে যে সিস্টেমটা কিংডমকে পরিচালনা করছে, যেখানে যেখানে এনার্জি লস হচ্ছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব যখন আমরা যখন মারা যাই, আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, তখন এই পঞ্চতত্ত্ব পৃথিবীর মধ্যে মিশে যায়। ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার, এখানে রিলেটিভিটি আসছে। হোয়াট ইজ ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার, ই ইজ এনার্জি, এম ইজ ইকুয়াল টু মাস, মাস মিন্স ভৌতিক দেহ, এই যে জড় শরীরটা, ঠিক আছে। এবং সি মিন্স হচ্ছে আলো। এই আলো কোথা থেকে আসলো, আলো হচ্ছে আমার ভেতরে যে আত্মা। আলোর গতিবেগ পৃথিবীতে সব থেকে বেশি, তাই তো, এটা আমরা সকলেই জানি। তো আলো হচ্ছে আত্মার গতিবেগ সব থেকে বেশি। ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, মাস প্লাস সোল ইজ ইকুয়াল টু এনার্জি, যে এনার্জি কিন্তু নিয়ে পুরো পৃথিবী, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আমরা জানি না ওয়েদার দেয়ার ইজ গড অর নট, বাট গড, ভগবানকে দেখা যায় না। এই যে ব্ল্যাক হোল মানে কাল ভৈরব, এবং আমাদের শরীরের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনটে এনার্জিকে আমরা ওপর থেকে তুলতে পারি। বেসিক্যালি তুলি না, আমরা এখানেই সমস্ত কিছু সীমাবদ্ধ করে রেখে দিই। তারপর বলি যে উফ বাবা, আমি ওষুধ খেয়ে যাচ্ছি, আমার কিছু ঠিক হচ্ছে না। তো আমরা যে এই এবং আরেকটা জিনিস আমি বলি, হাতে কোথায় রাশি লুকিয়ে আছে, ঠিক আছে। এটা না বললে আপনাদের ক্লিয়ার হবে না যে কেন আপনারা খুব ভালো করে জানেন যে আমি যখন রত্ন পড়াই, আপনাদের আঙুলের ব্যবহার কি করে করতে শেখাই, বিকজ আঙুল পেনিট্রেট না করলে স্টোনটা শরীরের সাথে কানেক্টেড হয় না। এই যে বলেন স্টোন নিলাম আর পড়ে ফেললাম, হয়ে গেল, অত সহজ না। কেন না, বিকজ আপনি শরীরের সার্কিট সিস্টেমের সাথে অ্যাটাচ করাননি। কোথায় আছে এনার্জি, এইটা হচ্ছে এই যে এনার্জিটা, এটা হচ্ছে এখানে কোথায়, এটা জুপিটার, এখান থেকে শুরু হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, ঠিক আছে। আবার এখানে আসছি কর্কট রাশি, সিংহ রাশি, এই পার্টটা সিংহ রাশি, এই পার্টটা কন্যা রাশি, ঠিক আছে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, তুলা, বৃশ্চিক, ধনু, এই তিনটে পার্ট, এবং মকর, কুম্ভ, মীন। দেখুন এই পার্টটা হচ্ছে একাদশ এবং দ্বাদশের সব থেকে বড়। কর্ম, মকর হচ্ছে কর্ম, কুম্ভ হচ্ছে প্রাপ্তি, মীন হচ্ছে মোক্ষ, তাই তো, বা সাধনা, দুটোই বলতে পারেন। তার এই ভাবটা আমাদের জীবনের সব থেকে বড় হওয়া দরকার, ঠিক আছে। এই হাতের মধ্যেই রাশি, তাহলে এটা কি হলো, দ্যাট ইজ দ্য রাহু কেতু। রাহু কেতু মিন্স অপান বায়ু। হোয়াট ইজ অপান বায়ু, একটা হয় প্রাণ বায়ু, একটা হয় অপান বায়ু। অপান বায়ু ইজ দ্য
সিস্টেম ইজ দ্য বায়ু, যেটা আমাদের নিচের পোর্শনটা অ্যাক্টিভ, নাভির নিচের পোর্শন থেকে এই অপান বায়ুর ডিস্টারবেন্সের জন্য আমাদের কিন্তু অনেক কিছুতে প্রবলেম হয় শরীরের মধ্যে, এবং শরীরের যত গণ্ডগোল আমি বলছি বুঝতে পারবেন। এবং আঙ্গুলের মাধ্যমে কিন্তু আমাদের আঙ্গুল হচ্ছে অলওয়েজ ডিরেকশন। এই যে আঙ্গুলের ভাব, আমি যখন রত্ন পড়াই আপনাদের কিভাবে মন্ত্র পড়তে বলি, যারা পড়েছেন তারা জানেন আঙ্গুলকে কি করে প্রেস করতে হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমি আঙ্গুলকে প্রেস করছি তখন, যেমন ধরুন কারোর বৃশ্চিক রাশি, তার কন্টিনিউয়াসলি এই জায়গাটা যদি সে প্রেস করে, বা এই যে স্পা, আগেকার দিনে স্পা করা হতো, যে বাচ্চাদের যে তেল মাখানো হয়, বেসিক্যালি কেন মাখানো হয়, আমাদের কিন্তু আঙ্গুলের মধ্যে, আঙ্গুলকে অলওয়েজ ম্যাসাজ করা উচিত। এমনি সময় বসে থাকলে, যখন টিভি দেখছেন, কিছু করছেন অবসর সময়, এইভাবে অলওয়েজ আঙ্গুলকে ম্যাসাজ করতে থাকুন, আঙ্গুলের প্রত্যেকটা মাউন্টেনকে সবসময় কিছুটা ময়েশ্চারাইজার নিয়ে হাতকে এরকম করে করতে থাকুন, ঠিক আছে। এবার এরকমভাবে কন্টিনিউয়াসলি প্রেস করলে আপনার প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা রাশি পেনিট্রেট হচ্ছে, এবং যার যেটা লগ্ন, যার যেটা রাশি, সেটাকে বুস্ট করুন। সাপোজ আপনার বৃশ্চিক রাশি, আপনি এই জায়গাটাকে বুস্ট করতে পারেন। আপনার ধরুন মীন রাশি, আপনি বুস্ট করবেন এই জায়গাটাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি প্রেস করুন। লগ্ন, সাপোজ আপনার মেষ লগ্ন, আপনি এইখানটাকে বুস্ট করুন, লগ্ন পাওয়ারফুল হবে। যখন প্রচণ্ড শরীর খারাপ, শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে, লগ্নকে প্রেস করতে থাকুন। আপনার কর্কট লগ্ন, সাপোজ কর্কট লগ্নদের এখন খুব টাফ টাইম চলছে, কর্কট লগ্ন, এখানে কর্কট, এই জায়গাটাকে প্রেস করতে থাকুন অলওয়েজ, বসে বসে এই আঙ্গুল দিয়ে এইভাবে প্রেস করুন, আবার এই হাত দিয়ে এখানে প্রেস করুন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে একটা কনসেন্ট্রেট করতে, বিকজ আপনি যেটা করছেন সেটাতে কনসেন্ট্রেশন করা কিন্তু খুব দরকার। আমরা যে হাতে মেহেন্দি পরি বিয়ের সময়, বিকজ বিয়ে মানে একটা নতুন লাইফ শুরু হওয়া, যেখানে আপনি নিজেকে একটা ফরমেশন হচ্ছে আপনার লাইফের, সেখানে হাতের বিশাল ভূমিকা রয়েছে। প্রত্যেকটা অংশকে মেহেন্দি পরলে ওই জায়গাগুলো, মানে ওই জায়গাগুলো দেবে যাচ্ছে, এবং ওই জায়গাগুলো, যেমন আমরা টিপ পরি আজ্ঞাচক্রকে, বাচ্চাদের আজ্ঞাচক্র টিপ পরানো হয় ছোটোবেলায়, বা মেয়েদেরও টিপ পরানো, আগেকার দিনে পুরুষরাও তিলক পরতেন এই জায়গাটা শান্ত রাখার জন্য। তো মেহেন্দি পরা, বা যারা মেহেন্দি পরা পছন্দ করে না, যেমন আমি একদমই পছন্দ করি না হাতকে কোনোভাবে নোংরা করা, তো আপনারা ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, বারবার হ্যান্ড ক্রিম ইউজ করুন, বারবার হাতকে রাব করুন, কন্টিনিউয়াসলি বসে রয়েছেন এরকম এরকম করে তেল দিয়ে আঙ্গুলকে স্প্রেস করতে থাকুন। শরীরের মধ্যে রক্ত সঞ্চালন সবথেকে বেশি ডিপেন্ডস করছে এই জায়গাটা। আপনারা খুব ভালো করে জানেন আমি কেন আংটি আঙুলে পরতে বলি, এবং আঙুলের বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। বিকজ এই যে, যেমন আমরা কেন দেখবেন আমি কাউকে এখানে পড়াই পান না, কেন পড়াই, সাপোজ কারোর প্রচণ্ড পরিমাণে বুধ খারাপ অবস্থায় রয়েছে, বা কারোর বুধের পজিশান এমন যে তাকে ওই জায়গাটা ওখানে বুস্ট করার দরকার। তো এটা হচ্ছে মীন রাশি, এবং মীন রাশিতে বুধ সব থেকে নিচস্থ হয়, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এখানে পান্না পড়তে হতে পারে। আমরা জেনারেলি বিয়ের সময় ডায়মন্ড এখানে কেন পড়ি, বিকজ ডায়মন্ড, এইটা কি বললাম, এটা কি রাশি, মীন রাশি, মীন রাশিতে কে উচ্চস্থ হয়, শুক্র উচ্চস্থ হয়, শুক্রের জন্য আমরা ডায়মন্ড পড়ি, তাহলে ছোট ডায়মন্ড আমরা এখানে পড়তে পারি। আবার দেখুন, সরি আমি এটা ভুল বললাম, এটা হচ্ছে কর্কট সিংহ কন্যা, কন্যাতে শুক্র নিচস্থ হয়, তাই শুক্র যাতে সবসময় ভালো থাকে, আমরা তো জানি না যে ভালো কি খারাপ, সাপোজ কারো হরস্কোপে জানি না, তো এখানে কিন্তু আমরা করবো, তাই তো ডায়মন্ড পরবো যাদের শুক্র খুব ভালো, বা জেনারেলি আমরা ডায়মন্ড স্টোন হিসেবে যখন পড়াই, জেনারেলি সবার ক্ষেত্রে নয়, এখানে পড়াই, এই যে ডায়মন্ড এখানে পড়ানো, বিকজ এটা মীন রাশি, আর মীন রাশিতে শুক্র এক্সল্টেড হয়। তো যখন আমি এখানে ডায়মন্ড পড়ছি, আমার এই জায়গাটা দেবে আছে, প্রেস হয়ে আছে, এবং এইখানে এনার্জিটা চলছে মীন রাশির এনার্জি, এবং মীন রাশির এনার্জি তখন ভেনাসের এনার্জি আমার মধ্যে প্রচুর পরিমাণে শরীরের মধ্যে ঢুকবে, অ্যান্ড ইট ইজ দ্য স্পেস এলিমেন্ট, এবং আমার মধ্যে আকাশ তত্ত্ব, উদারতা, পজিটিভিটি, অনেক কিছু যা যা যে যেটাকে বিল্ড করতে চায় সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? বোর লাগছে? আমরা যারা মানে এই যে ধরুন মন্ত্র পড়ি, আমরা হাত দিয়ে মন্ত্র পড়ি, এইভাবে জাস্ট পঞ্চতত্ত্বকে করা হয়, ঠিক আছে। সব থেকে জেনারেস সিস্টেম আমাদের হিন্দু ধর্মে, এইভাবে নমস্কার করা হয়। নমস্কারের একটা বিশাল বড় মূল্য আছে, মানে একটা কি বলবো, একটা তাৎপর্য রয়েছে। আমি এটা একদিন আপনাদের বলবো। নমস্কার করা এরকমভাবে, বা আমরা যখন কর গুনি, জপ করি, ঠিক এইভাবে ঘুরে আসা, ঠিক আছে, প্রত্যেকটা আঙ্গুলকে টাচ করা। ইনফ্যাক্ট আমরা মন্ত্রের মাধ্যমে ডিরেকশন দিই, ঠিক আছে। যেমন ধরুন, যেমন যে কোনো মন্ত্রের একটা মিটার আছে বা ছন্দ আছে, আপনারা জানেন যারা গায়ত্রী মন্ত্র পড়েন, বলুন গায়ত্রীর কটা ছন্দ, এখানে তো প্রচুর গায়ত্রী মন্ত্র জপ করেন এরকম মানুষ আছেন। গায়ত্রীর কটা ছন্দ, আর অনুষ্টুপের কটা ছন্দ,
অবভিয়াসলি, কারণ আমাদের মধ্যে অনেক টপিকস আছে, অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক টপিকস আছে। কেন আমরা গুরুনাম জপ রাশি, হ্যাঁ গুরুনাম জপ রাশি স্থান থেকে করতে হয়। হ্যাঁ, বিকজ অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক কিছু রয়েছে, ইন্টারেস্টিং তো থাকবেই। আর এরকম লাইভ ডেলি ডেলি হয় না, বিকজ ডেলি যে কোনো কিছু দেখলে তার ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। একদমই বোর হচ্ছি না। হ্যাঁ নিশ্চয়ই, হাঁ করে শুনতে হবে না, মুখ বন্ধ করে শোনো। হাঁ করলে মুখের অপান বায়ু কিন্তু বেশি বেরিয়ে যাবে। চলো এবার আমরা আলোচনা করি। দেখি, আমি একটু জিজ্ঞাসা করেছিলাম গায়ত্রীর কটা ছন্দ জানা উচিত যারা গায়ত্রী মন্ত্র পাঠ করেন। এখানে প্রচুর মানুষ আছেন গায়ত্রী পাঠ করেন বা গায়ত্রী শোনেন। এখন অ্যান্সার পাচ্ছি না। ইউ আর অ্যামেজিং, জিং জিং। হ্যাঁ চলো আমরা গায়ত্রী মন্ত্র, হ্যাঁ না গায়ত্রী মন্ত্র হচ্ছে 24টা ছন্দ থাকে। গায়ত্রী মন্ত্রে 24টা ছন্দ থাকে এবং অনুষ্টুপ যেটা হয়, অনুষ্টুপ পাঠ করা হয়, তাতে কিন্তু 32 ছন্দ থাকে। প্রত্যেকটা ছন্দ হাতের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে, আঙ্গুলের সাথে। এবং আমরা যখন মুদ্রা করছি, উই আর বেসিক্যালি কানেক্টিং অর ব্যালেন্সিং দ্য 5 এলিমেন্টস উইথ আস, ঠিক আছে। আমাদের শরীরের মধ্যে যে 5 এলিমেন্টসগুলো রয়েছে, সেই এলিমেন্টসগুলোকে ব্যালেন্স করা, দ্যাট ইজ দ্য পারপাস অফ মুদ্রা। অ্যান্ড যেটা আমি নর্মালি করতে পারছি না, নর্মালি নিতে পারছি না, যেমন সাপোজ কারোর নর্মাল শ্বাস নিতে প্রবলেম হয়, তাকে ইনহেলার নিতে হয়। কেউ নর্মালি চশমা পরে না, তাকে নর্মালি চোখে কম দেখে, তাহলে তাকে চশমা পরতে হয়। কিছু কিছু মানুষের কিছু কিছু ডেফিসিয়েন্সি থাকে। সেই এনার্জিটা যখন আমি কসমস থেকে নিতে পারছি না ভালো করে, তখন এর জন্য আমার দরকার কি, স্টোন, রত্ন, নট স্টোন, রত্নকে আমার সার্কিট সিস্টেমের সাথে অ্যাটাচ করে দেওয়া, ঠিক আছে। এবং এই অ্যাটাচমেন্টটা একজন প্রকৃত যিনি জানেন শাস্ত্র, যে প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করে দেবে, তারপর আপনার সাথে শরীরের সাথে সেটা অ্যাটাচড হয়ে যাবে। কিভাবে অ্যাটাচড হবে আপনারা খুব ভালো করে জানেন, যে আমি বলে দিই যে কিভাবে মন্ত্র পড়বেন, কিভাবে জপ করবেন, কোন মন্ত্রটা পড়বেন। প্রত্যেকে আমরা আলাদা আলাদা কনস্টেলেশনের আন্ডারে আছি, প্রত্যেকের আলাদা আলাদা মন্ত্র, তাই তো। এবার আমরা মুদ্রাতে ঢুকবো। ক্যান ইউ স্টার্ট? ফার্স্টে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সবথেকে যেটা সুন্দর মুদ্রা, সেটাকে বলা হয় অদিতি মুদ্রা। অদিতি মুদ্রা মানে, অদিতি মানে হচ্ছে, আপনারা খুব সবাই জানেন যে অদিতি আর দিতি, সমস্ত দেবতাদের মাতা হচ্ছে অদিতি, তাই তো। এই অদিতিকে রিপ্রেজেন্ট করে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের যারা মানুষ হয়, বা পুনর্বসু নক্ষত্রের যারা, সবাই নয়, পুনর্বসু হলেই ভালো হবে এরকম কোনো কথা নেই, বাট পুনর্বসু নক্ষত্রের যে মালিক জুপিটার, সাপোজ ইউ আর পুনর্বসু নক্ষত্র, অ্যান্ড the star lot of your zodiac is পূর্ব ভাদ্রপদ, অর্থাৎ সবই বৃহস্পতি, তাই তো। আমি কারোর কোয়েশ্চেনের অ্যান্সার এখন দেবো না, লাস্টে কোয়েশ্চেন করবেন। অর্থাৎ আপনি পুনর্বসু নক্ষত্রের জন্ম এবং আপনার লগ্নের স্টার লটও দেখা গেল জুপিটার, তো আপনি পুরোটাই জুপিটারের আন্ডারে পড়ছেন। কিন্তু পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয়, সেই এবং জন্মকালীন বৃহস্পতি যদি তা খুব সুন্দর পজিশনে থাকে, তাহলে কিন্তু তারা জীবনেও ব্যর্থ হন না, কিছু না কিছু তারা কিছু কখনোই করবে, এবং তারা কিন্তু সারভাইভ করতে পারেন যে কোনো বাজে পরিস্থিতিতেই পড়ে যাক না কেন। আমরা অদিতি মুদ্রা করব। অ্যান্ড অদিতি ইজ দ্য এনভেলপ, বা শি ইজ দ্য ক্যানোপি অফ ইউনিভার্স। সমস্ত এনার্জি, মানে পৃথিবীতে যত দৈবী শক্তি আছে, সমস্ত দৈবী শক্তির মাতা কিন্তু এই অদিতি, ঠিক আছে। আমরা এই অদিতি মুদ্রা দিয়ে শুরু করব। অদিতি মুদ্রা কিভাবে করে আমাকে ক্লিয়ার কি দেখা যাচ্ছে? আমি কারো কোয়েশ্চেনের উত্তর এমনিও দেবো না এখন, ঠিক আছে। অদিতি মুদ্রা মিন্স সানের আঙ্গুল কোনটা? সানের আঙ্গুল এটা, আর এটা হচ্ছে আমাদের পৃথ্বী মুদ্রা, পৃথ্বী, হ্যাঁ পৃথ্বী এলিমেন্টস, দ্যাট ইজ আর্থ এলিমেন্ট, এবং এটা হচ্ছে
ফায়ার, যে কোনো কিছুকে জাগাতে গেলে ফায়ার লাগে। উই হ্যাভ টু বেন্ড আওয়ার থাম্ব ইন দিস পজিশন। আমার সাথে প্র্যাকটিস করুন, না হলে হবে না, ঠিক আছে? ফার্স্টে আমরা মুদ্রা করার আগে যে কোনোভাবে আমরা বসবো। আমরা পদ্মাসন আমরা তিনভাবে বসতে পারি। একটা হচ্ছে সুখাসন, এটাকে বলে সুখাসন। নর্মাল সুখাসনে, যেটা আমি এতক্ষণ বসেছিলাম, নর্মাল সুখাসনে আপনি বসতে পারেন, ঠিক আছে? একদম স্পাইনাল কর্ডকে সোজা রাখতে হবে, বিকজ আমরা সার্কিট সিস্টেমকে ঠিক করছি। যখন আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটির লোক আসে, তখন তিনি কী করেন, আগে ফিউজ চেক করেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না একটু আমাকে এ করুন। যতটা দেখা যাচ্ছে এইটুকুই দেখতে হবে, কিছু করার নেই, বিকজ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই সব কিছু। এটা হচ্ছে সুখাসন, জাস্ট একটা পা ওপরে থাকবে, নর্মাল একটা বাবু হয়ে বসার মতো, কিন্তু একটা পা ওপর দিকে থাকবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনি বজ্রাসনে বসতে পারেন। বজ্রাসনে বসলে আমার ক্যামেরা উল্টে যেতে পারে, বিকজ আমি এতটা ডিস্টেন্স এখানে মেনটেন করতে পারবো না। বজ্রাসন আপনারা সকলেই জানেন যে হাঁটুটাকে জাস্ট এরকম করে বেন্ড করে নিয়ে বজ্রাসনে আপনাকে বসতে হবে, দুটো হাঁটু বেন্ড করে নিয়ে, ঠিক আছে? দ্যাট ইজ বজ্রাসন। এটার উপরে এরকমভাবে বসাটা হচ্ছে বজ্রাসনের ভঙ্গি। এবং আপনি পদ্মাসনে বসতে পারেন। পদ্মাসন মিন্স হচ্ছে লোটাস, লোটাস, হ্যাঁ। পদ্মাসন মানে কি? পদ্মাসন হচ্ছে এমন একটা ভঙ্গি, এই দুটো যে হাঁটু সেটা কিন্তু লেগে থাকবে মাটির সাথে, ঠিক আছে? নি শুড বি টাচড অন দ্য ফ্লোর। জাস্ট স্পাইনাল কর্ডকে সোজা করে বসুন। এই পজিশন যখন আমাদের শরীর ধরে, তখন শরীর কসমস থেকে সব থেকে বেশি এনার্জি সংগ্রহ করতে পারে। আমায় লুকিং ক্লিয়ার? যতটুকু দেখা যাচ্ছে আশা করি বোঝা যাবে। স্পাইনাল কর্ডকে একদম সোজা রাখতে হবে, এবং এই হাঁটু অনেকে আসন করেন এরকম উঠে বসে থাকেন, এরকম না, যতটা পারছেন লাগিয়ে দিন মাটির সাথে হাঁটু দুটোকে, স্ট্রেট হয়ে বসুন স্পাইনাল কর্ডকে। এবং আমরা প্র্যাকটিস করব অদিতি মুদ্রা। অদিতি মুদ্রা হচ্ছে সব থেকে সোলের মধ্যে এনার্জি, সোলের এনার্জি, নিজেদের মধ্যে পজিটিভিটি। যখন একদমই পজিটিভ হতে পারছেন না, মন খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, সবসময় মন নেগেটিভ হয়ে থাকে, সবসময় মনের মধ্যে একটা, যেমন একজনের সাথে কথা বললাম, তিনি আশা করি লাইভটা দেখছেন, আমি তার নাম বলছি না। তিনি বলছিলেন যে দেখুন দিদি, আমার সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে আবার সারাটা দিন কাটাতে হবে, ভীষণ, তার যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তার সব কিছু ভালো, তিনি নিজেই বলছে, কিন্তু সবসময় তার মধ্যে একটা মানে একটা, এদের সোল খুব দুর্বল হয়, সবসময় এদের একটা হতাশ লাগে, এরা নিজেরাও জানে না। উনি কিন্তু বলছেন আমি হতাশা থেকে বেরোতে চাই, আমার ভালো লাগে না হতাশ থাকতে, কিন্তু বেরোতে পারছি না। তার জন্য বলছি, জাস্ট আমি সুখাসনে বসেই করছি এখন, আমি পদ্মাসনে বসছি না, কারণ পদ্মাসনে বসলে বেশিক্ষণ আমাকে দূরে থাকতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অদিতি মুদ্রা। জাস্ট এই থামটা, এই হাতটা স্ট্রেট থাকবে, বিকজ এই আমাদের এনার্জি কিন্তু আঙ্গুল দিয়ে আছে, এটা অ্যান্টেনার মতন, জাস্ট যেমন অ্যান্টেনা থাকে না, ধরে এনার্জি। স্ট্রেট হয়ে বসুন। এই সময় শরীর সব থেকে বেশি, শরীরের পশ্চার এরকম থাকে, শরীর কিন্তু সব থেকে বেশি স্প্রেড হয়ে আছে। এবার এই আঙ্গুলটাকে এখানে টাচ করতে হবে, ঠিক সানের মাউন্টেনে, এখানে প্রেস, জোরসে টিপতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, হালকা প্রেস করুন। আদার্স ফিঙ্গার শুড বি স্ট্রেট, ঠিক আছে? এরকম ভঙ্গিতে থাকবে, এবং এই ভঙ্গিতে এরকমভাবে অনেকে আশীর্বাদও দেন, দেখবেন এই ভঙ্গিতে আপনার মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়, এবং আপনি স্ট্রেট হয়ে বসবেন। ইউ ক্যান চ্যান্ট ওম, আমি আগেও শিখিয়েছিলাম যে ওম উচ্চারণ করা এরকম ভঙ্গিতে, ওম। এমের যে ভাইব্রেশনটা, সেটা কিন্তু অনেকক্ষণ ধরে মাথায় ধরে রাখতে হবে, অ উ ম, এবং কল্পনা করতে হবে যে শক্তিটা নিচ থেকে উপরে উঠছে। যারা প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছেন, কিছুতেই ডিপ্রেশনকে কাটাতে পারেন না, বলেও সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আপনার নার্ভকে বাইরে থেকে ওষুধ খাইয়ে দুর্বল করে দেবে, আপনি ভুলে থাকবেন, ঘুম পাবে, পরের দিন ইলিউশন হবে, পরের দিন ড্রাউজিনেস কাজ করবে, কিন্তু আপনার হাতের মধ্যেই রয়েছে সাইকিয়াট্রিস্ট, আপনি নিজেই নিজের সাইকিয়াট্রিস্ট হতে পারেন। জাস্ট প্রেস ইট, জাস্ট এরকম, জাস্ট সোজা হয়ে বসুন, এবং শরীরকে একটা অভ্যাস করান যে শরীর কখন পজিটিভ এনার্জি নেবে। এমন না যে আজকে রাতে করছেন কালকে দুপুরে করছেন, এরকম নয়, একটা টাইম নিজের জন্য করে নিন, ঠিক আছে? এইটা অদিতি মুদ্রা। এবং সবথেকে ইন্টারেস্টিং কেন জানেন মুদ্রা? বিকজ যখন বাচ্চা জন্মায়, তখন জন্মায় আদি মুদ্রাতে, বাচ্চারা জন্মায় আদি মুদ্রা, বিকজ আওয়ার প্ল্যানেটস আর আওয়ার ইগো। এবং সান হচ্ছে এই যে মার্স হচ্ছে সব থেকে বেশি ইগোর কারক গ্রহ, ঠিক আছে? এই মুদ্রা, আদি মুদ্রা কীরকম, আমি আদি মুদ্রা নিয়ে আরও বলবো, আমি জাস্ট একটু বলে নিই। আদি মুদ্রা হচ্ছে জাস্ট এটা, এখানে টাচ, জলতত্ত্বে টাচ হবে, ঠিক এখানে টাচ হবে, প্রেস ইট,
দেখুন আমি প্র্যাকটিস করতে করতে আমার আঙ্গুল এমনি বেন্ড হয়ে যায়, প্রথম প্রথম অসুবিধা হবে, ঠিক আছে। অ্যান্ড অর্থাৎ আমার আই হ্যাভ নো ইগো, আমার কোনো ইগো নেই। ভগবান আমি তোমার কাছে সমর্পিত, আমি যখন পৃথিবীতে জন্মাবো, আমাকে এই পৃথিবী থেকে, আমাকে নরক থেকে তুমি উদ্ধার করো, আমি যখন পৃথিবীতে জন্মাবো তখন আমি আর কোনো বাসনা ত্যাগ, বাসনা ভোগ কিচ্ছু রাখবো না, এবং আমি শুধু তোমার সাধনা করব। এটা প্রত্যেকটা বাচ্চা যখন জন্মায় মায়ের গর্ভে এরকমই প্রার্থনা করতে থাকে, ঠিক আছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে কি মুদ্রা, আদি মুদ্রা। বাচ্চাকে কেউ শিখিয়ে দেয়, এটা নেচার শিখিয়ে দেয় যে তুমি এই পশ্চারে থাকো। অর্থাৎ যাদের মনে হয় নিজেকে একদমই কন্ট্রোল করতে পারেন না, ভীষণ কথা বলেন, অন্যকে ইগো চলে আসে, বা দুজনের মধ্যে প্রচুর ইগো চলে আসে রিলেশনশিপের মাধ্যমে, এবং মনে হয় যে, যেমন ধরুন কোনো কলিগসের সাথে বা পরিবারের লোকের সাথে ভীষণ ইগোর সমস্যা, আপনি নিজেকে কন্ট্রোল করা, হয়তো বুঝতে পারছেন যে পরে এই কথাটা, আমার এই কথাটা না বললেই ভালো হতো, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না ইগোর দিক থেকে। ফার্স্টে জলতত্ত্বে বুধের জায়গায় থাম্ব টাচ হবে, তারপর অর্থাৎ আগুন আর জল মিশে গেল, বলে না রাগ গলে জল হয়ে গেল, ঠিক সেরকম। তারপর আঙ্গুলকে প্রেস করে দিন এবং বসে থাকুন স্ট্রেট হয়ে। স্ট্রেট হয়ে বসতে ইচ্ছা করছে না, নর্মালি বসে থাকুন, নর্মালি বসে থাকুন, অটোমেটিক, হাত ছাড়বেন না। এটা কন্টিনিউয়াসলি করতে করতে আপনার ইগো বা মনে হয় যে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না, যারা বলেন প্রচণ্ড রাগ আমার, একদম আমি কন্ট্রোল করতে পারি না, এইটা করলে আস্তে আস্তে রাগ কন্ট্রোল হতে থাকে এবং আপনি শিশুর মতন আস্তে আস্তে সোল আপনার পিওর হতে থাকবে। ক্লিয়ার? এইবার হচ্ছে যে মুদ্রা, সেটা হচ্ছে আমরা শিখব ফার্স্টে বরুণ মুদ্রা, যেটা করে আমার, যেমন ধরুন এমন কত ভালো হবে যে কখনো আপনাকে মানে বিশেষ কোনো ক্রিম লাগাতে হবে না, শরীরে কোনো রকম আলাদা করে ফেসিয়াল করতে হবে না, কিছু করতে হবে না, শুধু সুন্দর স্কিন এমনি পেয়ে যাবেন। কিভাবে পাবেন? এবং সেক্ষেত্রে আপনাকে কোনো রকম এক্সট্রা কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না, শুধু নিজে বসে আপনি যেরকম সময় আছে, যেরকম নিজের জন্য একটা সময় বার করে নিন। শরীরকে ব্যালেন্স করে, ময়েশ্চারাইজ করে, শরীরের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে, স্কিনকে রিঙ্কেলস ফ্রি করে, প্রচণ্ড স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে। সেটা হচ্ছে বরুণ মুদ্রা। যাদের প্রচণ্ড সর্দি কাশি হয়, কিছুতেই সর্দি কমে না, বাচ্চা বলুন বড়, অনেকের আছে হুপিং কাশি, কাশতেই থাকে, বা শ্বাস নিতে গিয়ে সমস্যা হচ্ছে, ওয়াটার ডিসব্যালেন্স হচ্ছে শরীরের মধ্যে, তাহলে আমরা কি করব? বরুণ মুদ্রা, ঠিক আছে। বরুণ মুদ্রা কি? জাস্ট এই আঙ্গুলটা থাম্বের এটা আর এটা এরকম প্রেস করব। এই যে জলতত্ত্ব, জল আর আগুন প্রেস, আমরা ওয়াটারের সাথে কিন্তু ব্যালেন্স করছি। কিভাবে? ওয়াটারের সাথে ব্যালেন্স করছি ফায়ারকে, ঠিক আছে। আর অন্য আঙ্গুল প্রেস, খুব জোরসে প্রেস করতে হবে না যে টিপে ধরে রয়েছেন তা না, জাস্ট টাচ, হালকা টাচ থাকবে। এবং এটা করলে শরীরের মধ্যে একটা অ্যাকুপাঞ্চার সিস্টেম ক্রিয়েট হয়। এবং এরকম স্ট্রেট হয়ে বসুন, স্ট্রেট হয়ে বসলে আপনি তাড়াতাড়ি এনার্জিটা নিতে পারবেন। আর নর্মালি বসলে কিছুক্ষণ প্রথম হাতে ব্যথা হবে, তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এইটা ভাবুন আপনি নর্মালি বসে আছেন, এই মুদ্রাতে বসে আপনি ধ্যানও করতে পারেন, এতে শরীরের ব্যালেন্স খুব তাড়াতাড়ি হয়। যাদের একদম প্রচণ্ড সর্দি কাশি সমস্যা, প্রচণ্ড অ্যালার্জি হয়, মানে নাক সুরসুর করে, হাঁচি হয় বারবার, তারা বরুণ মুদ্রা প্র্যাকটিস করুন। যে কোনো সময় বসেই করতে পারেন, তবে পদ্মাসনে বসে করলে শরীর বেশি, অ্যাকচুয়ালি এটা শরীরের সার্কুলেটিভ সিস্টেমকে, মানে আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতিকে ভালো রাখে। সার্কুলেশন, শরীরের মধ্যে যে সার্কুলেশনগুলো চলে, যেমন ফুসফুস ভালো রাখে, যেখানে বায়ু সার্কুলেট হচ্ছে, আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতিকে ঠিক রাখে, ওয়াটার ব্যালেন্সকে শরীরের মধ্যে ঠিক রাখে। কিন্তু যখন আমি বরুণ মুদ্রা করব, তখন আমাকে মাঝে মাঝে আবার অগ্নি মুদ্রা করে, অর্থাৎ যেটাকে বলা হয় জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা ভীষণ এফেক্টিভ মুদ্রা, প্রত্যেকটা মুদ্রারই এফেক্টিভ আছে, মানে এফেক্টিভনেস আছে, বাট জ্ঞান মুদ্রা হচ্ছে শরীরকে কি করে ব্যালেন্স করে। দেখুন এইটা হচ্ছে, আমি বলেছিলাম এটা আগুন, এটা বায়ু। আগুন আর বায়ু যখন একসাথে মিশে গেল তখন সুন্দর একটা ব্যালেন্স হয়। আমরা যদি আগুন না জ্বলে, বায়ু না থাকে, আগুনও জ্বলবে না, তাই তো। দ্যাট ইজ জ্ঞান মুদ্রা, ঠিক আছে। এটা অনেকটা ওই ময়ূরের চোখের ইয়ের মতন লাগছে, তাই না? এটা নাচে খুব মুদ্রা ইউজ হয়। আমি নাচ সম্পর্কে খুব একটা ভালো জানি না, বাট নাচে মুদ্রার খুব ইউজ আছে। ইনফ্যাক্ট আমাদের যারা খুব বড় পুরোহিত, খুব শাস্ত্রজ্ঞ পুরোহিত, তারা কিন্তু দেখবেন এক ধরনের মুদ্রাতে আরতি করেন, ঠিক আছে। হাত সোজা রাখতে হবে, উল্টো না কখনো। ইউ আর রিসিভিং মোড, নট দিস। আমরা যখন কিছু রিসিভ করি তখন এরকম থাকতে হবে, ঠিক আছে। তো আমি কোয়েশ্চেনের পরে উত্তর দেব। ইট ইজ জ্ঞান মুদ্রা। গৌতম বুদ্ধ
বজরংবলী বা যে কোনো ভগবান বা ধ্যানস্থ যে কোনো মহাপুরুষকে দেখবেন তারা এই মুদ্রায় থাকে। এটা হচ্ছে যাদের বাচ্চারা একদমই কনসেন্ট্রেট করতে পারে না পড়াশোনায়, বাচ্চাকে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করান, প্র্যাকটিস করালে হবে না, বাচ্চা নিজেও করুন, বাচ্চা অটোমেটিক শিখবে, জাস্ট এরকম। এবং এই মুদ্রাতে স্ট্রেট হয়ে বসুন, স্ট্রেট হয়ে বসে, বাচ্চারা পদ্মাসন করতে প্রথম প্রথম পারবে না, স্ট্রেট হয়ে বসে জাস্ট এরকম। এতে শুধু বাচ্চা নয়, নিজের মধ্যে পজিটিভ এনার্জি বাড়ে। জ্ঞান মুদ্রা হলে আমাদের যে কোনো কিছু মনে রাখার ক্ষমতা বাড়ে। জ্ঞান মুদ্রা ভীষণ এফেক্টিভ মুদ্রা, এটা পড়াশুনোতে ভীষণ ভালো ফল দেয়, যে কোনো কিছুকে মনে রাখতে সাহায্য করে। যারা একদম মনে রাখতে পারেন না, পড়াশুনো করতে চায় না, বা ভাবছেন যে কনসেন্ট্রেট করতে পারছেন না একদমই কোনো কিছুতে, তারা জ্ঞান মুদ্রা প্র্যাকটিস করুন। তাহলে আমরা জ্ঞান মুদ্রাতে কী করে ব্যালেন্স করলাম? এখানে আমরা ব্যালেন্স করলাম আগুনের সাথে জলকে, এখানে আমরা ব্যালেন্স করলাম আগুনের সাথে বায়ুকে। অর্থাৎ শরীরে তো প্রচুর জলমুদ্রা, জলের ভাইব্রেশন হলো, এবার আবার শরীরের মধ্যে একটু অগ্নিতত্ত্ব ক্রিয়েট করতে হবে। নাহলে নর্মাল মানুষ যদি বেশি এটা করে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আপনি ডেলি ডেলি জল মুদ্রা বরুণ মুদ্রা প্র্যাকটিস করছেন, মাঝে মাঝে বরুণ মুদ্রা করার পর কিছুক্ষণ 10 মিনিট, মানে ওটা যদি 40 মিনিটস করলেন, 40 মিনিটস মিনিমাম করতেই হবে বরুণ মুদ্রা। তারপর আপনাকে এটা অন্তত 15 মিনিটস করা উচিত। আর যারা প্রচণ্ড ঠান্ডা লাগার সমস্যা, তারা প্রথম বরুণ মুদ্রা 10 মিনিট করে, তারপর এই জ্ঞান মুদ্রাকে 20 মিনিট প্র্যাকটিস করুন। অর্থাৎ জল এবং আগুন ব্যালেন্স হয়ে যাবে আপনার মধ্যে, ঠিক আছে? ঠান্ডা লাগবে না ন্যাচারালি। দেখুন, যখন আমরা একটা গাছকে যদি ভালো করতে চাই, গাছে জল দিলে কি হবে? গাছটা কি সুন্দর সতেজ হয়ে ওঠে। আমাদের শরীরের ভেতরে সেই জল আছে, শরীরকে মাঝে মাঝে জল দিতে হয়, সব জায়গায় কিন্তু জলটা পৌঁছায় না। এবার আমরা আসবো বায়ু মুদ্রা। যে বায়ু মুদ্রা মিনস হচ্ছে এয়ার এলিমেন্টসকে ব্যালেন্স করা। অ্যান্ড হোয়াট ইজ এয়ার এলিমেন্টস ইন আওয়ার হ্যান্ড? এয়ার এলিমেন্টস হচ্ছে এইটা, হচ্ছে এয়ার। তো এইমাত্র তো আমি জ্ঞান মুদ্রা করলাম এইভাবে, তাই তো? দ্যাট ইজ জ্ঞান মুদ্রা। এবার আমি তাহলে কি করে এটাকে বায়ু মুদ্রা করব? বায়ু মানে হচ্ছে এইটাকে এরকমভাবে প্রেস করতে হবে, জাস্ট এই আঙ্গুলটাকে, অর্থাৎ এইখানের পোর্শনটাকে এখানে টাচ করুন, মেষ রাশিকে নিয়ে আসুন ঠিক এইখানে, বাকি যতটা কমফোর্টেবল থাকা যায় থাকবে। এই জাস্ট প্রেস, এটা দিয়ে কিন্তু আমি এটাকে প্রেস করছি, এই আঙ্গুলটাকে দিয়ে এটাকে প্রেস করতে হবে, খুব জোরে না, বাট প্রেস থাকবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? আবার দেখাই, এটাকে এখানে, এই গোড়াতে, নট এখানে, এখানে করলে হবে না, এই গোড়াতে এটা টাচ করবে এবং জাস্ট এটা, বাকি হাত সোজা থাকবে, যতটা সোজা থাকা যায় এইভাবে বসে থাকুন। এইটা হচ্ছে বায়ু মুদ্রা। যাদের প্রচণ্ড আর্থারাইটিসের সমস্যা, কিছুতেই ব্যথা কমে না, যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা, যাদের প্রচণ্ড গ্যাস হয়, এই যে বায়ু মুদ্রা মানে কি? আপনার শরীরে যেখানে বায়ুর ডিসব্যালেন্সই হচ্ছে, অতিরিক্ত গ্যাস থেকেও কিন্তু স্ট্রোক হয়। যাদের প্রচণ্ড মানে সমস্যা রয়েছে ব্যথা বেদনার, যাদের প্রচণ্ড ব্যাক পেইন হয়, স্পাইনাল কর্ডে প্রচণ্ড সমস্যা রয়েছে, কোমরে প্রচণ্ড ব্যথা করে, আর্থারাইটিসের সমস্যা যেখানে খুশি হতে পারে, এবং প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা, তারা কিন্তু এই বায়ু মুদ্রা প্র্যাকটিস করে দেখুন, ডেলি করতে থাকুন। আমাকে 2 মাস পর বলবেন, 1 মাসে কিছু হবে না, বোঝা যায় না, ধীরে ধীরে শরীরকেও প্র্যাকটিস, শরীরে এত পরিমাণে ইম্পিউরিটি সংগ্রহ করেছে, দুম করে করলেন 3 দিনের মধ্যে তো ঠিক হয়ে যাবে না। একটা বাচ্চাকে পেতেও একটা মায়ের কিন্তু 10 মাস সময় লাগে। এভরিথিং ইজ প্র্যাকটিস। তো কী করলাম? বায়ু মুদ্রা। নেক্সট আমরা আসবো হচ্ছে প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রা বা অপান মুদ্রা। এই প্রাণ মুদ্রা সব থেকে এফেক্টিভ মুদ্রা। কেন কি? প্রাণ মুদ্রা যখন আমরা অপান বায়ু মুদ্রা করব, প্রাণের সাথে অপান বায়ু মুদ্রা করব, তখন এটা ভীষণ এফেক্টিভ হয়ে যাবে। বাট প্রাণ মুদ্রাটা একটা বলি, প্রাণ মুদ্রা মানে হচ্ছে র্যাবিট সিয়ার, ঠিক আছে? অর্থাৎ আগুন, আকাশ, মাটি, জাস্ট টাচ। আমার সাথে করতে হবে, নাহলে ভুলে যাবেন। আমি মুদ্রাটা ধরে রাখছি, পরে স্ক্রিনশট নিলে মুখস্থ করতে সুবিধা হবে। দ্যাট ইজ প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রা, প্রাণ। হোয়াট ইজ প্রাণ? প্রাণ মানে হচ্ছে ভাইটাল এনার্জি ইন ইয়োর সেলফ। এই যে আমরা রিভাইটাল খাই, ক্যালসিয়ামের ওষুধ খাই, সব কিছু খাচ্ছি, কিছুতে শরীরে এনার্জি নেই। ভিটামিনস খেয়ে কেন এনার্জি নেবেন? আপনার শরীরের মধ্যে ভিটামিনস আছে, সেটাকে ইনবিল্ড করুন যাতে শরীর ভিটামিনকে ক্যাচ করতে পারে। নর্মাল খাবার থেকে আপনি ভিটামিন পাচ্ছেন না, শরীর কনজিউম করতে পারে না। কেউ প্রচণ্ড খাওয়া দাওয়া করে, তাও শরীর প্রচণ্ড দুর্বল লাগে। ইমিউনিটি পাওয়ারকে সব থেকে বেশি বুস্ট করায় হচ্ছে প্রাণ মুদ্রা। জাস্ট প্রেস ইট। এরকম করে থাকলে হবে না,
সব স্ট্রেট থাকতে হবে। এরকম আঙ্গুল বেন্ড হয়ে গেল এরকম করলে কিন্তু হবে না, ঠিক এরকম জাস্ট টাচ, হালকা করে টাচ দিয়ে রাখুন এবং আঙ্গুল র্যাবিট শেয়ার, ঠিক আছে। হ্যাঁ, এই মুদ্রাতে কিন্তু নিজের প্রাণ ঈশ্বরের কাছে সমর্পণ করা হয়, এই মুদ্রাতে আরতি করা হয় জল শঙ্খ নিয়ে। প্রত্যেকটার মিনিং আছে, আমাদের শাস্ত্র সব কিছু প্ল্যান করে করেছে, কোনো কিছু কুসংস্কার নয়, ঠিক আছে। তো এইটা করলে কিন্তু ভাইটাল এনার্জি প্রচণ্ড পরিমাণে শরীরে বাড়ে, টক্সিন ন্যাচারালি শরীর থেকে বেরিয়ে যায়। আপনাকে আলাদা করে শরীরে আলাদা করে কিছু মানে অ্যাপ্লাই করতে হবে না, ফেসিয়াল করতে হবে না, এই করতে হবে না, শরীর অটোমেটিক্যালি ফেস স্কিন থেকে টক্সিন বেরিয়ে আসতে থাকবে। ডাইজেশন সিস্টেমে পল্লবী কি আছে? পল্লবী নিশ্চয়ই দেখছে, পল্লবীর জন্য স্পেশালি বলছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। পল্লবী এবং ভাস্বতী আন্টিকেও বলছি, এটা হচ্ছে প্রাণ মুদ্রা, ঠিক আছে। আমি লাস্টে একবার মুদ্রাগুলো দেখিয়ে দেবো, তখন স্ক্রিনশট নিও। প্রাণ মুদ্রা জাস্ট রোজ এটা করে দেখো। বায়ু মুদ্রা ডেলি 45 মিনিট করতে হবে। আমি প্রত্যেকের কথা লাস্টে উত্তর দেবো। ভাইটাল এনার্জি বাড়ায় প্রাণ মুদ্রা, টক্সিন বার করে দেয়, যাদের ডাইজেশন সিস্টেমে প্রবলেম এবং যাদের এই পোর্শানে, কেন আমি বলছি এটাকে অপান মুদ্রা, কেন অপান? অপান মিনস দ্য বায়ু, অপান বায়ু মানে হচ্ছে আমাদের এই এনার্জিতে যে এই যে যারা যারা ধরুন প্রচণ্ড পিরিয়ডসের প্রবলেমে ভুগছেন, শুধু পিসিওডি না, নর্মাল পিরিয়ডসের প্রবলেমে ভুগছেন, প্রচণ্ড মানে যাদের বারবার যাদের ইউরিন আটকে যায়, ইউরিন ক্লিয়ার হয় না, যাদের প্রস্টেটের সমস্যা হয়, যাদের কিডনিতে স্টোন হয় বারবার, নিচের পোর্শনের সার্কুলেটিভ সিস্টেমটা গন্ডগোল হতে থাকে, ঠিক আছে। এই সিস্টেমে প্রাণ মুদ্রা করুন ডেলি 40 মিনিটস, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দেখুন, অটোমেটিক্যালি আপনার শরীর নর্মালি কিন্তু মোশন সৃষ্টি হবে। ইউরিন যদি দেখছেন বারবার আপনাকে, কারোর যদি দেখা যায়, কারোর ক্ষেত্রে এরকম হতে পারে যে লুজ মোশন শুরু হয়, তখন আবার টাইমটা একটু কমিয়ে দিন। প্রথমে 10 মিনিট, প্রথমে 15 মিনিট, তারপর 20 মিনিট। প্রথম শরীর অ্যাডজাস্ট করতে পারে না, যে কোনো কিছুতে একটা অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হয়। প্রথমে কেমো নিলেও চুল উঠে যায়, তাই বলে কেমো নেওয়া কেউ বন্ধ করে না, বন্ধ করবে না। কারোর ক্ষেত্রে হতে পারে কারোর একটু লুজ মোশন হলো, ঠিক আছে, কারোর একটু পেটে ব্যথা করছে, বাট এটা মনে করবেন সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, তাই এটা হচ্ছে, ঠিক আছে। তো সার্কুলেটরি সিস্টেম কি, যাদের প্রচণ্ড দাঁতে ব্যথা, দাঁতে কিছু বাচ্চার আছে যে দাঁতে ক্যালসিয়ামের জন্য কালো কালো দাগ হয়ে যায়, তখন বোঝা যায় না যে পরের দাগটা কী হবে, ওই বাচ্চাদেরকে কিন্তু এটা প্র্যাকটিস করেন, কিন্তু বাচ্চাদের 10 মিনিটের বেশি না, ঠিক আছে। যাদের হার্ট ডিজিজ রয়েছে, যাদের প্রচণ্ড পেটে ব্যথা, যাদের আইবিএসের সমস্যা, যাদের প্যানক্রিয়াসের সমস্যা, সবাই এটা ট্রাই করুন। যাদের ডায়াবেটিস, ওষুধ খেয়েও কন্ট্রোল হচ্ছে না, ট্রাই করুন। এটাকে বলা হয় ভাইটাল মুদ্রা, সবথেকে ইম্পর্টেন্ট টু রিবুট ইয়োর সেলফ। শরীর কিন্তু সমস্ত বজ্র পদার্থ দূর করে দেয়, শরীর নিজে নিজে বের করে দেয় এবং শরীর একটা সুন্দর সিস্টেমে চলতে থাকে, ঠিক আছে। হ্যাঁ, করতে হবে অপাদি। নেক্সট হচ্ছে অপান বায়ু মুদ্রা। অপান বায়ু মুদ্রা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটাকে সঞ্জীবনী মুদ্রা বলা হয়েছে। যতগুলি মুদ্রা আছে সব থেকে বেশি কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে ভীষণ এফেক্টিভ হয় এই অপান বায়ু মুদ্রা। যাদের ধরুন আপনার সামনে কারো দেখা যাচ্ছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যাদের প্রচণ্ড হার্টের ডিজিজ, সবসময় ভয় পান যে এই বুঝি স্ট্রোক হয়ে গেল, বা অলরেডি বাইপাস হয়েছে, বা যে সময় দেখছেন হঠাৎ করে মানে কারো স্ট্রোক হবে মনে হচ্ছে, মানে এই সময় আপনি কী করবেন বুঝতে পারছেন না, ডক্টর অবশ্যই দেখাবেন। বা যাদের হার্টের ভালো রকম প্রবলেমস রয়েছে তারা এইটা অবশ্যই প্র্যাকটিস করুন। এটাকে বলা হয় অপান বায়ু মুদ্রা। ফার্স্টে বায়ু মুদ্রা। হোয়াট ইজ বায়ু মুদ্রা? বায়ু মুদ্রা মানে হচ্ছে জাস্ট এটা এখানে, এটা এখানে, তাই তো। এবার হচ্ছে এইটাকে টাচ করব এখানে। এই যে আমি বললাম যে প্রাণ মুদ্রা কি, প্রাণ মুদ্রা মিনস হচ্ছে র্যাবিট হেয়ার, এটা প্রাণ মুদ্রা, তার সাথে বায়ু মুদ্রা, অর্থাৎ এইটা এখানে টাচ দেখাতে পাচ্ছি। আসলে বায়ু মুদ্রা মানে হচ্ছে এটা এখানে ছিল, এটা এখানে টাচ থাকছে, আর প্রাণ মুদ্রা মানে হচ্ছে এইটার সাথে এইটা টাচ। এই যে প্রেসিং হচ্ছে শরীর একটা, এবং শুধু এই আঙ্গুলটা উঠে থাকবে, এটা অটোমেটিক্যালি জল এটাকে ব্যালেন্স করছে, আর আপনি অ্যাকচুয়ালি কিন্তু আপনার মধ্যে সার্কুলেটিভ সিস্টেম এবং সব সিস্টেমগুলোকে ব্যালেন্স করছেন। এখানে প্রেস থাকছে, ঠিক আছে, এটা কিন্তু
এটাকে বলা হয় সঞ্জীবনী মুদ্রা। কারোর যদি চোখের সামনে স্ট্রোকও হয়ে যেতে থাকে, যে তার শরীরে অস্বস্তি লাগছে, বুক ব্যথা করছে, তার সাথে সাথে সে নিজে করতে পারবে না, আপনি সেটাকে করানোর চেষ্টা করুন। এবং আমি বলি রোগে পড়ার আগে থেকে সাবধান হন, ডেলি প্র্যাকটিস করা শুরু করুন। এটা অটোমেটিক্যালি সার্কুলেটিভ সিস্টেম এবং ভীষণ পরিমাণে কিন্তু হার্টকে ভালো রাখার জন্য, এটাকে বলা হয় জন্য সঞ্জীবনী মুদ্রা। মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে। আগেকার দিনে মানুষ এভাবেই বেঁচে থাকতেন, তখনকার দিনে এত বাইপাস সার্জারি ছিল না, এত কিছুই ছিল না। নেক্সট হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি এই মুদ্রাগুলিতে বললাম, এইবার বলবো শূন্য মুদ্রা। শূন্য মুদ্রা হচ্ছে, এইটা হচ্ছে স্পেস এলিমেন্ট, তাই তো? এটা স্পেস এলিমেন্ট। এই স্পেস এলিমেন্ট মানে শনির আঙ্গুলকে আমরা এখানে টাচ করাবো, বাকিরা স্ট্রেট থাকবে, জাস্ট এখানে টাচ। শূন্য মুদ্রা। বাকি আঙ্গুল কখনোই আপনার স্ট্রেট হবে না, এটা নামলে এটা, কিন্তু যতটা স্ট্রেট পারেন আঙ্গুলকে এরকম করে রাখবেন না, জাস্ট এটা করেছে এরকম বেঁকে আছে তা না, যতটা সম্ভব বাকিরা স্ট্রেট থাকবে, এটাকে এখানে প্রেস থাকবে, ঠিক আছে? এই আঙ্গুলটা ঠিক এই গোড়ার মধ্যে এরকম প্রেস, দ্যাট ইজ শূন্য মুদ্রা। টু ব্যালেন্স দ্য স্পেস এলিমেন্টস উইদিন ইউ। যাদের প্রচণ্ড গলার সমস্যা, ফ্যানেঞ্জাইটিস হয়, গলায় সমস্যা, থাইরয়েড হয়, কাশি হয় প্রচণ্ড, কাশতে কাশতে চোখ দিয়ে জল পড়ে, প্রচণ্ড কাশি হয়, যার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা কানের সমস্যা, যাদের কানে কম শোনার সমস্যা রয়েছে, কিছু কিছু বাচ্চা আছে যাদের স্পিচ প্রবলেম থাকে, কথা বলতে পারে না, সহজে কথা শিখছেই না, তাদের এটা প্র্যাকটিস করান। প্রথম বাচ্চারা করবে না, বাচ্চাদেরকে করিয়ে দিতে হবে। এবং যাদের প্রচণ্ড কনফিডেন্ট কম, কথা বলতে গেলে একটা মিটিং শুরু হবে বা একটা কথা শুরু হবে বা একটা আপনি গান করছেন বা কোনো পাবলিক ফোরামে আছেন, আগেই টেনশন করতে থাকেন কী বলবো, ভুলভাল কথা না বলে, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট শূন্য মুদ্রা। এবং যারা প্রচণ্ড সায়াটিকা সমস্যায় ভুগছেন, যাদের থাইরয়েড আছে, যাদের বোনসের প্রবলেম, ভিটামিন ডি খুব শরীর থেকে কমে গেছে, ইউ মে প্র্যাকটিস দ্য শূন্য মুদ্রা, ঠিক আছে? এই কানকে খুব ভালো রাখে, কানকে প্রচণ্ড ভালো রাখে। এবং কান কিন্তু আপনারা সবসময় জানেন যে ককলিয়া, কানের মধ্যে যে ককলিয়া থাকে সেটা কিন্তু ব্রেন, লঘু মস্তিষ্ককে ব্যালেন্স করে, আমাদের শরীরের ব্যালেন্সিং পাওয়ারের জন্য কিন্তু কান খুব ইম্পর্টেন্ট, কানের ওই ককলিয়া। তো কান ব্যালেন্স থাকলে মানে শরীর কিন্তু খুব ব্যালেন্স থাকবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা প্র্যাকটিস করব হচ্ছে আদি মুদ্রা। আদি মুদ্রা মানে আমি আগেও দেখালাম, বাচ্চাদের মতন, ঠিক যেই বাচ্চারা যেভাবে পশ্চারে মায়ের পেটে থাকে, এখানে বুড়ো আঙ্গুলটা থাকবে, ঠিক এখানে থামবে, এরকম এসে এটা এরকম প্রেস হয়ে যাবে। এইভাবে বসে থাকুন। যাদের প্রচণ্ড ইগোর সমস্যা, যাদের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, অর্থাৎ ঘুমোলে মাথায় রক্ত পৌঁছায় না, সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা দূর করে, এই আদি মুদ্রা করলে কিন্তু নাক ডাকার সমস্যা খুব তাড়াতাড়ি চলে যায়। লাংসের প্রবলেম, ব্রেন ক্লডিং, মাইগ্রেনের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই আদি মুদ্রা। আমার মাইগ্রেনের সমস্যা আছে, যখন প্রচণ্ড ব্যথা হতে থাকে আমি কিন্তু প্র্যাকটিস করি, এটা সম্ভাবনাটা কিছুটা কমিয়ে দেবে। এটা ডেলি প্র্যাকটিস করতে পারলে খুব ভালো, সবসময় না করতে পারলে চেষ্টা করুন, যদি সময় থাকে টিভি দেখতে দেখতেও আপনি এটা করতে পারেন, ঠিক আছে? তো এবার নেক্সট আমরা করবো হচ্ছে ব্রহ্ম মুদ্রা। ব্রহ্ম মুদ্রা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যারা ওভার থিঙ্কিং করেন, যাদের স্ক্রিজোফ্রেনিয়া আছে, ঠিক আছে? যাদের স্ক্রিজোফ্রেনিয়া আছে তাদের জন্য, বিশেষ করে যাদের ডিপ্রেশন, যাদের মনে হয় সুইসাইড করে নিলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের জন্য ব্রহ্ম মুদ্রা। হোয়াট ইজ ব্রহ্ম মুদ্রা? ব্রহ্ম মুদ্রা হচ্ছে জাস্ট আমাকে এভাবে থাকতে হবে আদি মুদ্রায়, এসে নাভির কাছে হাতটাকে এভাবে করবেন, আর এভাবে ফট করে করবেন না, জাস্ট এরকম প্রেস করুন, এটাকে এইভাবে এনে নাভির কাছে স্ট্রেট হয়ে বসে নাভির কাছে এনে আপনাকে একবার ডান দিকে তাকাতে হবে, ডান দিক থেকে বলতে বলতে আসতে হবে আ উচ্চারণ, ঠিক আছে? আ, যখন আমরা এটা প্র্যাকটিস করব তখন কিন্তু আস্তে আস্তে এখানে এই যে এনার্জিটা, এটা হচ্ছে ব্রহ্ম মুদ্রা, কারণ ব্রহ্ম এনার্জিটা আমার ভেতরে এখানে ক্রিয়েট হবে। ব্রহ্ম মিন্স আমি কোথা থেকে সৃষ্টি হয়েছি। যারা স্কিজোফ্রেনিয়া বা যারা মানসিক রোগে ভুগছেন বা যাদের ডিপ্রেশন, সুইসাইড করতে ইচ্ছা করে, তাদের সবসময় নিজের অস্তিত্বের প্রতি একটা সংকট তৈরি হয়, আমার কি বেঁচে থেকে লাভ, এইটা আপনার নিজের অস্তিত্বের প্রতি নিজেকে বুস্ট করবে। ওই জন্য ব্রহ্ম আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি, নাভিতে, নাভি মানে জঠর, মায়ের সাথে নাভি কখনো পড়ে না, নাড় কখনো পড়ে না, এই জন্য এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে?
আর এটা কিন্তু আদি মুদ্রা ভীষণই এফেক্টিভ, মানে প্রচণ্ড ভালো কাজ করে যাদের মাইগ্রেন মানে সমস্যা রয়েছে ডিপ্রেশনের। যাদের সূর্য মুদ্রা মানে হচ্ছে যারা একদমই কনফিডেন্ট নেই, বা যাদের প্রচণ্ড ওবেসিটি, মানে কিছুতেই আপনি এক্সারসাইজ করছেন, খাচ্ছেন কম, তাও মানে ওবেসিটি যেটাকে বলে অত্যধিক ওভারওয়েট যেটা, এবং ডাইজেস্টিভ সিস্টেমে যাদের প্রচণ্ড প্রবলেম, মানে খেলেই যাদের অম্বল হয়, খেলেই যাদের মনে সমস্যা, এবং শরীরের ভেতরে সবসময় মনে গরম লাগছে, টেম্পারেচার অত্যন্ত বেড়ে যাচ্ছে, হাঁসফাঁস করে শরীর, তাদের জন্য সূর্য মুদ্রা হচ্ছে, সূর্য মানে এইটা হচ্ছে সানের আঙ্গুল, এই আঙ্গুলের এই পোর্শনে করতে হবে, ঠিক আছে, এই পোর্শনে। সবার জন্য সব কিছু তো দরকার নেই, আপনি সেটাকে নিজে মানে ডিসাইড করবেন যে আপনার শরীরে কোন রকম। যেমন জ্ঞান মুদ্রা সবাই করতে পারে, প্রাণ মুদ্রা সবাই করতে পারে, শূন্য মুদ্রা সবাই করতে পারে, ঠিক আছে, বরুণ মুদ্রা সবাই করতে পারে, এগুলো সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে জাস্ট এটাকে বলা হয় হচ্ছে সূর্য মুদ্রা। এটা এইভাবে করে স্ট্রেটভাবে প্রাণায়ামে বসতে হবে, এটাতে কিন্তু প্রাণায়াম করতে হবে, এবং ডেলি শরীরকে একটা সিস্টেম দিতে হবে যে শরীর এই সময় এনার্জি নেয়। এই সূর্য মুদ্রা ডেলি প্র্যাকটিস করলে, এবং সকালবেলা করতে হয় এটা, যদি মানে সোলার সিস্টেমের সামনে, মানে একদম ভোরবেলা করলে আরও খুব ভালো। সকালবেলা ছাদের মধ্যে বসে যদি করতে পারেন এবং ওম চ্যান্টিং করতে পারেন, এবং শরীর থেকে প্রচুর তাড়াতাড়ি, মানে শরীর এক্সারসাইজ করে যতটা এনার্জি না ফ্যাট বার্ন না করে, এটা কিন্তু শরীরে প্রচণ্ড মানে বার্নিং এনার্জি তৈরি করে, ফ্যাট তাড়াতাড়ি ঝরতে থাকে, ঠিক আছে। এবং এই সময় আপনি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, ওং সূর্যায় নমঃ, ওং ভাস্করায় নমঃ, এই মন্ত্রগুলো করতে পারেন, ঠিক আছে, সূর্যের মন্ত্র। জাস্ট এইটা এখানে থাকবে। আচ্ছা, এটা লিডারশিপ কোয়ালিটিও বাড়ায়, কনফিডেন্সও বৃদ্ধি করে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেটা হচ্ছে শঙ্খ মুদ্রা। শঙ্খ মুদ্রা ভীষণ ইম্পর্টেন্ট যাদের অ্যাংজাইটি রয়েছে, যাদের কথা বলতে গেলে ভয় লাগে, হ্যাঁ, যাদের সব কিছুতেই টেনশন কিন্তু ডিপ্রেশন নেই। আর এটা কিন্তু ভয়েসকে খুব সুন্দর করে, যারা বাচিক শিল্পী, যারা গান করেন, যাদের গলা খুব ফ্যাসফ্যাসে হয়ে যাচ্ছে, তাদের জন্য শঙ্খ মুদ্রা। এটা বাচ্চাদেরকেও প্র্যাকটিস করাতে পারে, কথা বলার ক্যাপাসিটি খুব সুন্দর হয়, এবং কথা খুব সুন্দর লাগবে শুনতে, আপনার কথা লোকে শুনবে। থামকে এইভাবে ধরতে হবে, ঠিক, অর্থাৎ এখানে এরকম টাচ, মানে এটা যেন এরকম না হয়ে থাকে, জাস্ট এইটা এরকম থাকবে, ঠিক আছে। এটা করে আঙ্গুলটা এটাকে বন্ধ করে দিন, বন্ধ করে দেখুন এটা ফাঁকা রয়েছে, তাই তো। এইবার এই আঙ্গুলটাকে, বায়ুর আঙ্গুলটা, স্পেসের আঙ্গুলটাকে থাম্বে টাচ করাতে হবে, বাকিটা এরকম থাকবে, আর এটা এরকম। এটাকে দেখলে মনে হচ্ছে সাইড দিয়ে কঞ্চের মতন, মানে অ্যাজ এ শঙ্খ লাগছে না, শঙ্খের মতন, এটাকে বলা হয় শঙ্খ মুদ্রা। আরেকবার আমি দেখাচ্ছি, ফার্স্টে এরকম আমরা একসাথে করি, চলুন। এটা এখানে থাকবে, ঠিক মিডিলে থাকবে, এটা উঠে না যায়, জাস্ট এটা এই জয়েন্টটাতে থাকবে। এবার এটাকে এরকম করে ধরুন, ঠিক আছে। এই এই মানে মধ্যমাটা, মিডল ফিঙ্গারটা এই থাম্বকে টাচ করে থাকবে, বাকিটা রিল্যাক্স রাখুন, আর এটাকে এরকম গুটিয়ে দিন, দেখুন লুকিং লাইক শঙ্খ। শঙ্খ মানে কি? শঙ্খ নিনাদ, শঙ্খ মানে হচ্ছে সুন্দর মিউজিক বা সুন্দর আওয়াজ, বিশুদ্ধি চক্রকে ব্যালেন্স করে, খুব সুন্দর কথা বলে। যারা বাচিক শিল্পী, যারা গান করেন, বা সবারই কথা বলার ক্যাপাসিটি খুব সুন্দর হওয়া দরকার, বিশেষ অ্যাংজাইটিও কমে যায়, থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, ঠিক আছে। এবার আমরা যাই আরেকটা জিনিস, যেটা ওবেসিটি নিয়ে, যারা পিরিয়ডসের সমস্যা বা পিসিওডি সমস্যা নিয়ে বলছেন, পিসিওডি সমস্যা এটা করতে পারেন। জাস্ট রিল্যাক্স ইউর হ্যান্ড, ফার্স্টে রিল্যাক্স করুন হাতকে, তারপর এইভাবে জাস্ট টাচ করুন, ঠিক আছে। টাচ করে এই, নট এটা এইভাবে বসতে হবে কিন্তু, অর্থাৎ আপনি আপনার হাতের খোলা পোর্শনটা আপনার সামনে থাকবে, জাস্ট প্রেস করে রাখুন। যাদের নখ আছে তাদের প্রেস করতে গেলে এরকম হবে, যাদের নখ নেই তারা প্রেস যতটা স্বাভাবিক করতে পারেন করুন, হালকাভাবে প্রেস করে রাখুন, এবং হাত যেন এরকম না থাকে, হাত থাকবে, বিকজ আমাদের সবই পশ্চার, আমরা এনার্জি পশ্চারে রয়েছি, এরকমভাবে থাকতে হবে। তাদের প্রচণ্ড পিসিওডি সমস্যা রয়েছে তারা এইভাবে, এটা কন্টিনিউয়াসলি করলে পিসিওডি সমস্যা, সিস্টের সমস্যা কমতে থাকে, যাদের হয়ে গেছে তাদের কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি সবকটাই বললাম, এবং যাই করি না কেন লাস্টে কুম্ভক প্র্যাকটিস করা কিন্তু খুব দরকার। কুম্ভক মিন্স 6 বার শ্বাস নিতে হবে, যেমন 1 2 3 4 5 6, 6 বার, ঠিক আছে। গুনবেন মনে মনে,
হোল্ড, নাভিতে হোল্ড করুন, 6 গুনুন এবং 6 গুনতে গুনতে ছাড়ুন। বোঝাতে পারলাম? ফার্স্টে 6 গুনতে গুনতে আমি নেব, এটাকে বলে কুম্ভক। প্রত্যেকটা পশ্চারের পরে কুম্ভক করা মাস্ট, মানে পুরো মুদ্রা প্র্যাকটিস করলেন কুম্ভক। এটা হচ্ছে শরীরকে যেমন শবাসন করি না আমরা, ঠিক সেরকম শরীরের ভেতর অ্যালাইনমেন্ট, শরীরের ভেতরে অ্যালাইনমেন্ট পজিশন হচ্ছে। অর্গানকে তো শুয়ে রাখা যায় না, অর্গান নিজেরাই কিন্তু অ্যালাইনমেন্টের ভঙ্গিতে চলে আসবে। 1 2 3 4 5 6, অর্থাৎ হোল্ড ফর 6 অ্যান্ড লিভ উইথ 6, বাস কুম্ভক। ঠিক আছে, তো আশা করি আমি প্রত্যেকটাই বলেছি। শুধু আমি দুটো জিনিস একটু ইম্পর্টেন্ট একটা বলবো, যে আমাকে একজন বলেছিলেন যে দিদি আজকে লাইভের প্রসঙ্গে যে একটা জিনিস আমাকে অবশ্যই দেখাবেন, সেটা হচ্ছে যে আমার প্রচণ্ড গরম লাগে, যে কোনো কিছুতে গরম লাগে এবং মনে হয় শরীরের ভেতরে প্রচণ্ড জ্বালা পোড়া করছে, পায়ের তলা জ্বালা করে, এরকম সায়াটিকার সমস্যা থাকলে কিন্তু আমি বলছি, সকলের প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়াটিকের সমস্যা থাকলে প্রচণ্ড শরীরে জ্বলুনি তৈরি হয়, এটাকে কিভাবে কন্ট্রোল করবে? এটাকে বলে শীতলী প্রাণায়াম। ফার্স্টে আপনাকে পদ্মাসনে বসতে হবে, পদ্মাসনে না বসলে হবে না, পদ্মাসনে বসতে হবে। তারপর দুটো দাঁতকে জয়েন্ট করতে হবে, ঠিক আছে, জাস্ট এরকম, এবং মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে, দাঁতটা কিন্তু জয়েন্ট থাকবে, আর নাক দিয়ে ছেড়ে দিতে হবে। দুটো দাঁত চেপা থাকবে, সেই অবস্থায় মুখের ভেতরে নিঃশ্বাস দিন, মুখ নিয়ে নিঃশ্বাস দিন, কিছুক্ষণ শ্বাসকে হোল্ড করুন এবং নাক দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিন। নট নেসেসারি দুমদাম ছাড়বেন, মানে এরকম নয়। এইটা কন্টিনিউয়াসলি করলে শরীরের ভেতরে কিন্তু একটা শীতল তৈরি হয়, শীতলতা, এটাকে বলা হয় শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম, শরীর অটোমেটিক্যালি ঠান্ডা হতে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা আপনাদের শিখিয়ে দিন, যাদের প্রচণ্ড রিঙ্কেলসের সমস্যা, এখন অনেকটা বয়স হয়ে গেছে, রিঙ্কেলসকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, বা যারা রিঙ্কেলসের জন্য অ্যান্টি এজিং ক্রিম বা কিছু লাগবে না, কোনো কিছু দরকার নেই, জাস্ট কী করবেন, ফার্স্টে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে, মুখ দিয়ে, এবং মুখের ভেতরে নিঃশ্বাস নিয়ে বেলুনের মতো ফুলিয়ে রাখতে হবে মুখটাকে। ঠিক আছে, তারপরে আঙ্গুলটা এরকম এরকম করে জাস্ট আঙ্গুল স্ট্রেট এবং নাকে ধরতে হবে, জাস্ট আমি দেখাচ্ছি। ঠিক আছে, মুখ দিয়ে নিয়ে মুখ দিয়েই ছাড়তে হবে, এবং যতক্ষণ হোল্ড থাকবে তখন নাকটা থাকবে আটকানো এবং এই পজিশানে থাকবে থেকে। আমি আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু প্রচণ্ড বেশি এফেক্টিভ, স্কিনের জন্য খুব ভালো ফল দেয়। স্কিনে আপনার ভাবুন তো, আপনাকে পার্লারে যেতে হচ্ছে না, কোনো রকম কিছু ইউজ করতে হচ্ছে না, নট অটোমেটিক্যালি আপনার শরীর অয়েল তৈরি করছে, আর আপনাকে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, আপনি নর্মালি গ্লাস স্কিন পাচ্ছেন। ঠিক আছে, আর শীতলী প্রাণায়াম প্রেশারকেও প্রচণ্ড কন্ট্রোল করে, শরীরের ভেতরে প্রচণ্ড হাই প্রেশার ওষুধ খেতে হন, বা যাদের প্রচুর শীতলী প্রাণায়াম, এইটা যেটা স্কিনের জন্য যেটা বললাম, এটা আপনি 30 বার প্র্যাকটিস করতে পারেন, 30 বার বা 40 বার প্র্যাকটিস করতে পারেন, বাট আসনে পদ্মাসনে কিন্তু বসতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? সমস্ত পশ্চার আমি বলেছি, এবার যার যেরকম সমস্যা সে সেরকমভাবে প্র্যাকটিস করবে। অলরেডি 12:30 প্রায় হতে চললো, আমাকে কি আরেকবার দেখাতে হবে মুদ্রাগুলো? বললে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। পিসিওডির জন্য যেটা করবে, হাত করে এরকম, হাতটা এরকম থাকবে, স্ট্রেট থাকবে, কোথাও রাখবেন, এরকম ধরে থাকতে হবে, এরকম। আমার প্রত্যেকটা লাইভই খুব উপকারী হয়, এটা শরীরের জন্য খুব ভীষণ উপকারী। ঠিক আছে,
আমি কি মুদ্রাগুলো আবার দেখাতে হবে? তাহলে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। আমি একটা একটা করে নাম বলছি, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে বরুণ মুদ্রা, বরুণ মুদ্রা বা জল মুদ্রা স্কিনের জন্য, ঠিক আছে? এইটা কিন্তু এরকম করে বসলে কিন্তু হবে না, বসতে হবে পদ্মাসনে এরকম স্ট্রেটভাবে, হাতটা খোলা থাকবে এরকম, ঠিক আছে? আমি জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, জাস্ট এরকম থাকবে, স্কিনটা এরকম স্ট্রেট থাকবে, পেট একদম সোজা থাকবে পেট, এবং ইনফ্যাক্ট যাদের ওবেসিটি সমস্যা রয়েছে তারা ওটাও করতে পারেন, ওই যেটা বললাম। শঙ্খ কেন, সবই দেখাবো। জাস্ট এইরকমভাবে বসবেন, হাত হচ্ছে এরকম, নখ দিয়ে প্রেস করবেন না, জাস্ট এরকম, আঙ্গুল স্ট্রেট। দ্যাট ইজ বরুণ মুদ্রা, বরুণ মুদ্রা। এবার এই স্ক্রিনশটগুলো আমাকেই দেখতে হবে। নেক্সট হচ্ছে জ্ঞান মুদ্রা, জ্ঞান মুদ্রা হচ্ছে এটা, জ্ঞান মুদ্রা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়, ঠিক আছে? কনফিডেন্স বাড়ায়, সব কিছু খুব পজিটিভ এনার্জি দেয়। জ্ঞান মুদ্রা স্পিরিচুয়ালিটি নিয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়ু মুদ্রা, বায়ু মুদ্রা মিন্স বায়ু, বায়ু আঙ্গুল এখানে টাচ করবে, জাস্ট টাচ, এটাকে প্রেস করুন, এই আঙ্গুলটা এখানে প্রেস হবে, এইটা দিয়ে এটাকে প্রেস করবে, এবং এটা। প্রেগনেন্সিতে জ্ঞান মুদ্রা করা যায়, প্রেগনেন্সিতে বা আপনি প্রেগনেন্সিতে প্রাণ মুদ্রা করতে পারেন, বাট সেটা আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে করুন। প্রেগনেন্সিতে না করাই ভালো, কারণ কার শরীরে, কারণ আপনি দুম করে সিস্টেমকে চেঞ্জ করতে যাবেন না, আপনার সিস্টেম এতদিন জং পড়ে আছে, এখন হঠাৎ করে কিছু চেঞ্জ করতে গেলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো প্রেগনেন্টদের করার দরকার নেই, প্রেগনেন্সির পর করতে পারেন। এটা হচ্ছে বায়ু মুদ্রা। নেক্সট ইজ প্রাণ মুদ্রা, প্রাণ মুদ্রা বা অপান মুদ্রা, অর্থাৎ র্যাবিট শেয়ার, তাই তো? প্রাণ মুদ্রা, ঠিক আছে? প্রাণ মুদ্রা হয়েছে নিশ্চয়ই। এবার হচ্ছে অপান বায়ু মুদ্রা, অর্থাৎ এটা বায়ু মুদ্রা, অপান বায়ু মুদ্রা, এইটা, এই আঙ্গুলটা বায়ু মুদ্রার পোর্শনে আসলো, আর এইটা এইছে এরকম, দুটোই কিন্তু টাচ করতে হবে, একটা টাচ করলে একটা টাচ করলে হবে না, দুটো আঙ্গুলই টাচ করে আছে আমার থাম্বকে, দেখা যাচ্ছে? দ্যাট ইজ অপান বায়ু মুদ্রা বা সঞ্জীবনী মুদ্রা। নেক্সট হচ্ছে শূন্য মুদ্রা, শূন্য মুদ্রা মানে হচ্ছে এটা, মিডল ফিঙ্গার, এটা হচ্ছে শূন্য মুদ্রা। ফাংশনগুলো আমি লাস্টে এক কথায় বলে দিচ্ছি। এটা হচ্ছে আদি মুদ্রা, এইটা আঙ্গুলটা এখানে প্রেস করবে বুধের জায়গায়, একবারে হবে না, বারবার দেখে করতে হবে, আমার মুখস্থ হয়ে গেছে করতে করতে, তাই আমি বলছি এত ইজিলি, বাট এটা প্রথমে দেখতে হবে, ঠিক আছে? এই জন্য আমি দেখিয়ে দিলাম। এটাই যখন আমি এটাকে ঘুরিয়ে নাভির কাছে নিয়ে আসছি, এবং ওই যেটা বললাম, ওই যে উ ই এটা হচ্ছে ব্রহ্ম মুদ্রা। শঙ্খ মুদ্রাটা কিরকম বলেছিলাম? আচ্ছা, একটা অদিতি মুদ্রাও বলেছিলাম। অদিতি মুদ্রা হচ্ছে এই থাম্বটা এখানে টাচ করবে, সূর্যের মাউন্টেনের পোর্শনে, সূর্যের মাউন্টেনের পোর্শনে, এটা হচ্ছে অদিতি মুদ্রা। অদিতি মুদ্রা জাস্ট স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের জন্য, পজিটিভিটির জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে শঙ্খ মুদ্রা, এইটা, এই যে এই থাম্বটাকে এটা ধরবে, দ্যাট ইজ শঙ্খ মুদ্রা। শঙ্খ মুদ্রা বুকের কাছে ধরতে হয়, ঠিক বুকের মিডিলে, অনাহত চক্রের সামনে, আর সুন্দরভাবে নিঃশ্বাস নিতে হবে স্ট্রেট হয়ে বসলে, ঠিক আছে? আর হচ্ছে যেটা আমি পিসিওডির জন্য দেখালাম, এটা হচ্ছে স্ট্রেট থাকবে হাত, ঠিক আছে? আঙ্গুলটা এরকম করে টাচ করাই ভালো, আমার নখ যেহেতু রয়েছে, আমার পিসিওডির সমস্যা নেইও, তাই আমি এই নখটা কাটি না, ঠিক আছে?
এইবার আপনাদের কোয়েশ্চেনের 10 মিনিট আমি উত্তর দেব, যা যা কোয়েশ্চেন আছে করতে পারেন। তার আগে একটা জিনিস বলি, আপনারা কোয়েশ্চেন করুন। আচ্ছা, কোয়েশ্চেনের উত্তর আগে দিয়ে নিই। কতক্ষণ মুদ্রাগুলো হোল্ড করব? কারুর 15 মিনিট করতে পারেন। সূর্য মুদ্রা, সূর্য মুদ্রা তো বললাম, ও সূর্য মুদ্রা কি বাদ দিয়েছি? না, প্রত্যেকটা মুদ্রা তো বললাম বোধহয়। সূর্য মুদ্রা হচ্ছে এইটা। ভুল বললাম, সূর্য মুদ্রা এটা, এটা হচ্ছে অদিতি মুদ্রা। হ্যাঁ, সূর্য মুদ্রা হচ্ছে এই আঙ্গুলটাকে এখানে নিয়ে আসতে হবে, অদিতি মুদ্রা হচ্ছে এটাকে এখানে নিয়ে যেতে হবে, আর এখানে এটাকে সূর্য মুদ্রা হচ্ছে এইটা। ওবেসিটির জন্য সূর্য মুদ্রা, ওবেসিটির জন্য সূর্য মুদ্রা। না না, মোহর ঘুমাবে না। ভালো কোয়েশ্চেন। না, মোহর ঘুমাবে না। মোহর যতক্ষণ না আমি যাবো, মোহরে শোয়ার কোনো প্রশ্নই আসে না। জব করার টাইমে কারণ মিডল ফিঙ্গার ইউজ হয় না, বিকজ এটা শনির আঙ্গুল, এই জন্য মিডল ফিঙ্গার ইউজ হয় না। কিন্তু জব করার সময় আমরা এইটাকে ইউজ করি শুধুমাত্র। আলাদা আলাদা দিনে আলাদা আলাদা মুদ্রা করা যাবে, হ্যাঁ করা যাবে, কিন্তু একটা কামনেস, একাগ্রতা অধ্যাবসায়ের জন্য কি মুদ্রা করা বেটার? জ্ঞান মুদ্রা, জ্ঞান মুদ্রা, অদিতি মুদ্রা দুটো একসাথে করতে পারো। গোল্ড রিং কি যে কোনো ফিঙ্গারে পরা যায়? হ্যাঁ দিদি, এই মুদ্রাগুলো কতক্ষণ করে কি আঙ্গুল কাঁপে? হ্যাঁ আঙ্গুল কাঁপে। মুগ্ধ, বাক্যুদ্ধ, ভাব প্রকাশ করা ভাষায় আপনার জন্য কোনো বিশেষণের যথেষ্ট না, সরকার মধ্যে আত্মা আপনাদের মুক্ত যথেষ্ট না, বাজেন গুরুকুলে। ও থ্যাংক ইউ। প্রতিটাই কি শ্বাস নিয়ে করে শ্বাসটা ছেড়ে দিতে হবে? শ্বাসের নর্মাল শ্বাসের খেলা চলবে। জ্বালা যন্ত্রণা মুদ্রাটা একবার, জ্বালা যন্ত্রণা যেটা সায়াটিকা, জ্বালা যন্ত্রণা রয়েছে সেটা যে শূন্য মুদ্রা সায়াটিকার জন্য। দিদি, ওজন বাড়ানোর জন্য কোনো কতক্ষণ করব? হ্যাঁ, ওজন বাড়ানোর জন্য বায়ু মুদ্রা করা যায়। নর্থে ফেস রেখে করব, যে কোনো জায়গায় ফেস, সবসময় পূর্ব দিকে ফেস রেখে করাই ভালো। একদম আমার ছেলের মতন আমি না। হ্যাঁ, না ঘুমালে আছে না, কারোর যদি 4-5টার মধ্যে করতে তাহলে কি অল্টারনেটিভ এতে করা উচিত? সাধারণত ডেলি যেটা ধরো তোমার স্পেশাল যে মুদ্রাটা, যেমন তুমি যে স্পেশালি কোনো, তো সাপোজ যেমন আমি পল্লবীকে বললাম বা আমি ভাস্বতী আন্টিকে বললাম যেটা হচ্ছে প্রাণ মুদ্রাটা করতে, ওদের ওটা ম্যান্ডেটারি, ওদের ওটা করতেই হবে। এবার যদি ওরা মনে করে যে আমি শূন্য মুদ্রা মাঝে মাঝে প্র্যাকটিস করবো, সেটা করতে পারে অল্প অল্প করে। দিনে যে কোনো সময় করা যায় নাকি পার্টিকুলার টাইমে? ধরুন আপনি 10টায় করেন, 10টার জায়গায় 10:30টায় করুন, কিন্তু 10টার জায়গায় 12টা করলে হবে না, শরীরের একটা সিস্টেম থাকে। কোন মুদ্রা অভ্যাস করবেন বলে দিলাম, কনসেন্ট্রেশনের জন্য পরে রেকর্ডেড লাইভ দেখে নেবেন। কনসেন্ট্রেশনের জন্য আপনারা যে কোনো মুদ্রা করতে পারেন। কনসেন্ট্রেশনের জন্য জ্ঞান মুদ্রা খুব ভালো, কনসেন্ট্রেশনের জন্য সূর্য মুদ্রা খুব ভালো, কনসেন্ট্রেশনের জন্য বায়ু মুদ্রাও খুব ভালো ফল দেয়। ঠিক আছে, চেস্টের জন্য কি বলছো বলো? চেস্টের জন্য যে বললাম, তুমি সার্কুলেটিভ মোশনের জন্য সব থেকে ভালো করতে পারো হচ্ছে প্রথম যে মুদ্রাটা আমি তোমাকে দেখালাম, বায়ু মুদ্রা। চেস্টের জন্য কিন্তু বায়ু মুদ্রা খুব ভালো ফল দেয়, এইটা একটা ব্যাপার। আরেকটা তুমি মানে বায়ু মুদ্রা বলছি, বরুণ মুদ্রা। ঠিক আছে, বরুণ মুদ্রা যে সার্কুলেটিভ সিস্টেমকে খুব ভালো করে, চেস্ট আপার পোর্শন। এবার চেস্টের মধ্যে হার্টের জন্য তুমি অপান বায়ু মুদ্রাটা করতে পারো। অপান বায়ু মুদ্রা হচ্ছে এটা তার সাথে হচ্ছে এইটা, এই যে অপান বায়ু মুদ্রা, এটা চেস্টের জন্য বা হার্টের জন্য খুব ভালো ফল দেয়। কোন এরিয়া প্রেশার করতে হবে? মিথুন রাশি কোনটা? মিথুন, এটা এই জায়গাটা প্রেস করতে হবে। বাট আপনার যদি মিথুনের এনার্জি বাজে থাকে তাহলে এই জন্য হরোস্কোপটা খুব ম্যান্ডেটারি। কিন্তু সবাই সব কিছু করতে পারে, কোনো অসুবিধা। থাইরয়েডের জন্য কি মুদ্রা? থাইরয়েডের জন্য যেটা বললাম, যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে আপনি আদি মুদ্রা করতে পারেন। আদি মুদ্রা কিন্তু মানে যেটা এটা থাইরয়েডের জন্য খুব ভালো কাজ দেয়। আরেকটা হচ্ছে থাইরয়েডের জন্য খুব ভালো কাজ দেয় শূন্য মুদ্রা। এটা শূন্য মুদ্রা, এটা হচ্ছে থাইরয়েডের জন্য খুব ভালো কাজ দেয়। স্পাইনাল কর্ডের জন্য হ্যাঁ, স্পাইনাল কর্ডের জন্য বায়ু বলিনি। হ্যাঁ, স্পাইনাল কর্ডের জন্য বায়ু বলেছি, নট শূন্য মুদ্রা। স্পাইনাল কর্ডের জন্য বায়ু। অনেকগুলো রিলেটেড হলো আমার সাথে, সেম দিনে সবগুলো একবার করে করতে হবে। হ্যাঁ, তবে আস্তে আস্তে। মাইগ্রেন হলে বলে দিলাম, আমি পুরো লাইফটা দেখবেন। মোটা হওয়ার জন্য
ওয়েটকে তুমি যদি গেইন করতে চাও, ওয়েট গেইন করার জন্য তুমি সবথেকে ভালো সিস্টেম হচ্ছে ওই যে প্রাণ মুদ্রা করতে পারো, তোমার ভাইটাল এনার্জি বাড়বে। প্রাণ মুদ্রা বা যেটাকে আমি অপান মুদ্রা বললাম, সেটা তুমি করতে পারো, খুব ভালো ফল দেয় কিন্তু ওয়েট গেইন করার জন্য। দাঁতের জন্য খুব ভালো ফল দেয়। বাবার পোস্ট কোভিড কোনটা বেস্ট বাবার জন্য? বা বয়স্কদের জন্য সবথেকে ভালো হচ্ছে অপান বায়ু মুদ্রাটা। যেটা নাভির কাছে আনবো, যেভাবে আনবো সেইভাবেই কি ছেড়ে দেব? করা হয়ে গেল মানে বুঝতে পারলাম না। এইটা তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবে, হাতকে ছেড়ে দেওয়াটা কোনো ব্যাপার না। মাইগ্রেনেরটাই বললাম যে, আচ্ছা আমি কি কোনো পয়েন্টস বাদ দিলাম? আমি একটু পয়েন্টসগুলো দেখে নিই, ঠিক আছে, আমার কোনো পয়েন্টস বাদ গেল কিনা, কারণ আমি তো কিছু দেখে বললাম না। না, এভরিথিং ফরওয়ার্ড। আচ্ছা, মাইগ্রেনের জন্য বললাম যে মাইগ্রেনের জন্য আপনি অপান বায়ু মুদ্রা করুন, খুব ভালো ফল দেবে। মুদ্রাগুলো কি ভোরবেলা করতে হবে? ভোরবেলা করলে যে কোনো জিনিসই খুব ভালো ফল দেয়, এমনি যে কোনো সময় করতে পারেন। থাইরয়েডের জন্য, ওয়েট কমানোর জন্য স্পেসিফিক বলে দেবে। থাইরয়েডের জন্য যে বললাম, থাইরয়েডের জন্য তুমি শূন্য মুদ্রা করবে, আর একটা হচ্ছে পিসিওডি বা ওয়েট কমানোর জন্য তোমাকে সূর্য মুদ্রা করতে হবে, দুটো একসাথে করতে হবে। তন তন কি ঠান্ডা লাগার আটকায়, তবে বরুণ মুদ্রা করব। হ্যাঁ, বরুণ মুদ্রা করবে মাঝে মাঝে, আবার তার সাথে জ্ঞান মুদ্রাটাও করতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। হাই প্রেশারের জন্য শীতলি প্রাণায়াম, যেটা বললাম, এটা এটা যে মন্ত্রগুলো করব আমার শরীরের অনুযায়ী, সেগুলো কি পরপর করা যাবে নাকি গ্যাপ দিতে হবে? না, 5 মিনিট গ্যাপ। একসাথে সব মুদ্রা অভ্যাস করতে নেই, যে কোনো দুটো প্র্যাকটিস করুন, আবার পরের দিন একটা। একসাথে এতগুলি করার কোনো দরকার পড়ে না, বাট করতে পারেন, কোনো অসুবিধা নেই সবার। দিদি ঘুমানোর, ঘুমের জন্য কিছু বলুন। ঘুম সব থেকে ভালো হয় হচ্ছে বায়ু মুদ্রা করলে। বায়ু মুদ্রা করলে, জল করলে, ইনফ্যাক্ট এই যে আমি শূন্য মুদ্রা বললাম, শূন্য মুদ্রা বা আদি মুদ্রা, এগুলো করলে যে কোনো মুদ্রাই খুব ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। থ্যাংক ইউ। ঘুম না আসলে কোন মুদ্রা করা যাবে, মানে ঘুমের প্রবলেম আছে তাহলে কোনটা? এই যে বললাম আমি, যেটা ডিপ্রেশন বা মনে হয় সব সময় আমার, এটাকে বলা হয় ব্রহ্ম মুদ্রা, যেটা এখানে বললাম, এটা হচ্ছে। লাভ ইউ টু দিদি। ঘুমের জন্য কিছু বলুন। বললাম। প্রেশারের জন্য কি মুদ্রা বললাম। স্কিনের জন্য কোনটা? স্কিনের জন্য বরুণ মুদ্রা, স্কিনের জন্য এটা। আর একটা যেটা বললাম, এটা এটা হচ্ছে স্কিন, তবে এটা স্কিনের রিঙ্কলস ফেলতে দেয় না। স্কিনের জন্য বরুণ মুদ্রা। এই তো সব কিছু বলে আমাকে দ্বিতীয়বার বলাচ্ছে দিদি, খুব অ্যাসিড অম্বল। বলে দিয়েছি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য। ক্রনিক অ্যাস্তমার পেশেন্ট যারা ইনহেলার নিতে হয়, কোন মুদ্রা করবে? বরুণ মুদ্রা করবে, মাঝে মাঝে তার সাথে ভুঁড়ি কমাতে, হ্যাঁ বরুণ মুদ্রা, তার সাথে অগ্নি মুদ্রা বা জ্ঞান মুদ্রা। আমি প্রচুর মেসেজ পড়তে পারলাম না, ডায়েরিতে রেকর্ড করতে পারবেন প্রথম, পরে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ। সুগারে কি করব? সুগারের ক্ষেত্রে কি করবেন? সুগারের ক্ষেত্রে করবেন হচ্ছে প্রাণ মুদ্রা বা অপান বায়ু মুদ্রা, জাস্ট এটা। কিভাবে গুনবো সেটা তোমাকে শুদ্ধিকরণ বলবো তো, বলে দেবো। ডিগুল মাউন্টেনগুলো ঠিক কি বললো? মাউন্টেনগুলো, কমেন্টসগুলো, হ্যাঁ অ্যাকুপ্রেশার এখান থেকে এসছে, একদম ঠিক। অ্যানিমিয়া প্রবলেমের জন্য কি করব? অ্যানিমিয়া প্রবলেমসের জন্য সবথেকে ভালো হয় যেটা বায়ু, অপান মুদ্রাটা প্র্যাকটিস করা। আঙুলের মাউন্টেনগুলো ঠিক আঙুলের নিচে নিচে না, এতবার দেখালাম, এবার পরে রেকর্ডেড দেখে নেবেন। একটা মুদ্রা মিনিমাম 40 মিনিটস করা উচিত, ঠিক আছে। তবে অপান মুদ্রাটা যারা প্র্যাকটিস করবেন, যেটা আমি পল্লবীকে বলছিলাম, ভাস্বতী আন্টিকে বলছিলাম, যেটা অপান মুদ্রা বা প্রাণ মুদ্রা, সেটা কিন্তু প্রথমে 15 মিনিট করতে হয়, ঠিক আছে। তাহলে বেশিক্ষণ করলে কিন্তু একটু লুজ মোশনের সমস্যা হতে পারে। বরুণ মুদ্রা, এটা বরুণ মুদ্রা। বেলি ফ্যাট কমানোর জন্য কোনটা করব? বলে দিয়েছি, রেকর্ডেড দেখে নেবেন।
আঙুলের মাউন্টেনগুলো ঠিক আঙুলের নিচে না হলে আমার যেন একটু সরে আছে শেষে, মানে সে যেরকম যেরকম তোমার টাচ করলেই হলো। ভুঁড়ি কমাতে বলে দিয়েছি, ওয়েট গেনের জন্য সব বলে দিয়েছি, পরে রেকর্ডেড দেখে নেবেন। হ্যাঁ, আঙুলের মাউন্টেন নিয়ে অ্যান্সার আমি দিলাম। মাধ্যমিক এক্সাম কেন, যে কোনো এক্সাম, জীবনটাই তো একটা এক্সাম, তাই না? কনফিডেন্স বুস্টের জন্য সবসময় এটা। বা আপনি সূর্য মুদ্রা প্র্যাকটিস করতে পারেন, সূর্য মুদ্রা ভীষণ এফেক্টিভ। সূর্য মুদ্রা আমি বলে দেবো মহুয়া, তোমাকে তো এখনো আমি শুদ্ধিকরণ বলিনি, প্রচুর শুদ্ধিকরণ বলার চাপ আছে এই উইকে আমার, আমি সবাইকে বলবো আস্তে আস্তে, ঠিক আছে? প্রত্যেককে টাইম তো দিয়েছি। নেক্সট উইকডে আবার লাইভ হবে। হ্যাঁ, মেডিটেশনে লাইভ আছে আমার পেজে, মেডিটেশনে লাইভ করলেও ঘুমের প্রবলেম কিন্তু মোহর সোনা এখন আঁকছে ওই ঘরে, মোহরকে এখন ডাকবো না, আগামীকাল দেখো। প্রাণ মুদ্রা অপান মুদ্রা দুটোই করবো তো, হ্যাঁ প্রাণ মুদ্রা অপান মুদ্রা দুটোই করবে। চোখের জন্য কোনটা ভালো? চোখের জন্য তো বললাম, চোখের জন্য বায়ু মুদ্রা, কান চোখ ইএনটি সিস্টেমের জন্য বায়ু মুদ্রা খুব ভালো ফল দেয়। সরি, শূন্য মুদ্রা, শূন্য বিদ্যা। স্পাইনাল কর্ডের জন্য বায়ু, আবার বায়ু করলে ওয়েট বাড়ে যাবে, তখন তোমাকে ব্যালেন্স করতে হবে। বায়ু মুদ্রা করলে তোমার না, যাদের ওয়েট বাড়ার সমস্যা তাদের চট করে বাড়বে না, শরীর চট করে নেয় না, তখন তোমাকে ব্যালেন্স করতে হবে হচ্ছে ওই সূর্য মুদ্রা দিয়ে। সূর্য মুদ্রা ওয়েট কমিয়ে দেয়। স্কিন ভালো থাকলে হেয়ার ভালো থাকবে বায়ু মুদ্রায়। দিদি এক মুদ্রা 14 মিনিট ধরে বসে করতেই হবে। হ্যাঁ, 14 মিনিটস টু 15 মিনিটস করা উচিত, নাহলে শরীরের তো সেই এনার্জিটা আসে না। না, আর সব থেকে ভালো হয় কাল লাইভ হবে তো, কাল বলতে না আগামীকাল। হ্যাঁ, আগামীকাল লাইভ হবে। হ্যাঁ, টুইসডে আমি গ্রুপের লাইভ বললাম। হ্যাঁ, ভালো লাগা প্রচুর আছে অ্যাস্ট্রোলজির মধ্যে, প্রচুর ভালো লাগা রয়েছে। হাঁটু মুড়ে বসতে পারেন না যাদের জন্য, তাদের জন্য খুব ভালো কথা। যারা হাঁটু মুড়ে বসতে পারে না তারা পাকে যে কোনো কমফোর্টেবল পজিশনে রাখুন, কিন্তু মাটি থেকে ঝুলিয়ে পা বসবেন না। মানে আপনি সোফায় বসে আছেন, মাটিতে পা ঝুলে আছে, সেটা করবেন না। দরকার হলে পায়ের তলাটা টুল রাখুন। আজকে দোলন নেই না? দোলন মেডিটেশন আমার আন্টি আগামীকাল এসে যাবে, কবে শুদ্ধিকরণ বলবে? বলে দেবো, আমাকে একটু সময় দাও। প্রায় পেটের সমস্যায় ভুগছি, পেটে নাভির কাছে কামড়ায়। আপনি অপার মুদ্রা আর বায়ু মুদ্রা প্র্যাকটিস করে দেখুন। দেখুন মানে সত্যি কথা বলতে টাচউড আমাকে এখনো পর্যন্ত কোনো ডক্টরের কাছে যেতে হয় না, বা আমাকে কোনো ওষুধ খেতে হয় না। নর্মাল যেটা আমি ভিটামিন সি বা এগুলো খাই সেটা শরীর ভালো রাখার জন্য, কিন্তু মানে আমি কখনোই কিন্তু কোনো এখনও পর্যন্ত আমি সেরকম, আমি কোনো থাইরয়েডের ওষুধ খাই না, কোনো কিছু খাই না। মানে আই এম স্টিল 35, তো এখনও পর্যন্ত টাচউড আমাকে সেরকম কিছু করতে হয় না। বিকজ শরীরের মধ্যে পজিটিভিটিকে গেইন করা, এবং যখন পজিটিভিটি গেইন হতে থাকবে শরীরের মধ্যে, শরীর নিজেই নিজেকে কিন্তু ঠিক করে নেবে। আমাদের শরীরের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? আর স্টোন পড়লে এই শরীরের প্রত্যেকটা জিনিস, যে যেমন ধরুন কারোর মিসক্যারেজ হয়ে যায় বারবার, বাচ্চা আসতে চাইছে না, যাদের কারোর কনসেন্ট্রেশন পাওয়ার ভালো না, যাদের কালসর্প থাকে, তাদের ইরা আর পিঙ্গলা এই দুটো মিশিয়ে, অর্থাৎ তাদের প্রাণ অপান বায়ু যেটাকে বলছে, অপান বায়ু এত পরিমাণে বেশি অ্যাক্টিভ থাকে যে প্রাণ বায়ুকে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করতে থাকে, ফলে তাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়, শরীর খারাপ হতে থাকে। সেই জন্য কিন্তু কালসর্প থাকলে শরীর খুব, বলে যে শরীরের ওপর খুব এফেক্ট করে বা মনের ওপর এফেক্ট করে। বিশেষ ইরা আর পিঙ্গলার এনার্জি কিন্তু এরকমভাবে পুরো এই ইরা আর পিঙ্গল এরকম স্পাইনাল কর্ডটাকে কেন্দ্র করে, সমস্ত চক্রগুলোকে কেন্দ্র করে এরকমভাবে পেঁচিয়ে থাকে, ফলে এনার্জি খুব মিসম্যাচ হতে থাকে। আমি শুধু একটা কথা বলতে চাই যে কেন হরোস্কোপ এত ইম্পর্টেন্ট, বিকজ একটা গল্প দিয়ে আপনাদেরকে শেষ করব। এটাও একটা মানে ধন্বন্তরীর গল্প, চরক সংহিতা থেকে নেওয়া হয়েছে। গল্পটা হচ্ছে, আপনারা যারা পুরনো শাস্ত্র পড়েন, পৌরাণিক গ্রন্থ পড়েন, তারা সকলেই জানেন, বাট যারা পড়েন না তাদের জন্য বলি, গল্পটা খুব ভালো লাগবে। ও আমি আছি, দোলন আছে। সেটা হচ্ছে, একবার আয়ুর্বেদ শাস্ত্রে রসেন্দ্র বলে একজন বৈদ্যের নাম আছে, খুব বিখ্যাত বৈদ্য রসেন্দ্র। এই রসেন্দ্রর কিন্তু প্রচুর বয়স হয়ে গেছে, তখন উনি ভাবলেন যে আমার জীবনের স্টোন নয় রত্ন, অবভিয়াসলি এই তো, যখন নিজের মানুষরা নিজের ভুল ধরিয়ে দেয়, এটা সব থেকে বেশি ভালো লাগে। সেটা হচ্ছে যে যখন রসেন্দ্র দেখলেন আমার তো অনেক বয়স হয়ে গেছে, তো আমি আর কি করব, উনি 3টে বড়ি বানালেন। যেই বড়িটা উনি বললেন যে আমার যখন সমস্যা হবে কোনো স্পেশাল ব্যক্তিকে কিন্তু এই 3টে বড়ি খাওয়াবো। হ্যাঁ, এই 3টে বড়ি আমার সমস্ত মানে ক্যারিয়ার লাইফ, প্র্যাকটিস লাইফের সমস্ত বিদ্যা দিয়ে আমি 3টে বড়ি বানালাম।
এইবার ইন দ্য মেইন টাইম উজ্জয়িনী রাজা ছিলেন যে হর্ষবর্ধন, আমরা সবাই জানি, হিস্ট্রিতে পড়েছি, হর্ষবর্ধন প্রচণ্ড অসুস্থ হলেন, তাকে কোনোভাবেই সারানো যাচ্ছিল না। এবার এই রসেন্দ্রর কথা চারিদিকে প্রচার হয়ে যায়। এবার তখন ওই রাজার লোকেরা গিয়ে রসেন্দ্র থেকে নিয়ে এসে একটা বড়ি হর্ষবর্ধনকে খাওয়ায় এবং মানে রসেন্দ্র ওনাকে দেন, রসেন্দ্র আসেন চিকিৎসা করতে। কিন্তু হর্ষবর্ধন সারাদিন কেটে গেল, হর্ষবর্ধন ঠিক হলো না, বেশ কিছুদিন কেটে গেল, ঠিক হলো না। তখন হর্ষবর্ধন প্রচণ্ড একজন মানে মার্জিত এবং খুব মানে প্রজাদের খুব প্রিয় একজন রাজা ছিলেন। তখন প্রজারা প্রচণ্ড ক্ষেপে গেলেন এবং সেনাপতি বললেন, মন্ত্রী বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকুন, নিজের বাড়িতে ফিরবেন না, নিজের শহরে ফিরবেন না, কারণ প্রজারা পেলে আপনাকে মানে মারধর করতে পারে, যে লিটারালি যেটাকে বলে, খুব ক্ষিপ্ত হয়ে আছেন আপনার প্রতি, আপনাকে পেয়ে আপনি সবার এক্সপেকটেশন ছিল আপনি রাজাকে সারিয়ে তুলবেন, কিন্তু তারা রাজাকে সারাতে পারলেন না, আপনি এত বড় বৈদ্য হয়ে। তখন উনি আত্মগোপন করে থাকেন এবং ওনার খুব মনে হতে থাকে যে এটা কি হলো, তাহলে আমি সবই কি মানে বেকার, সবই কি মানে বাজে জিনিস, কিছুই কি হলো না, আমি কি কিছুই শিখিনি, বা আমার কি কোনো রকম কোয়ালিটিস নেই, বিদ্যাটা কি মিথ্যা। তখন ধন্বন্তরী আসলেন ওনার কাছে সূক্ষ্ম একজন বালকের রূপ নিয়ে, ঠিক আছে। ধন্বন্তরী যিনি গড, আপনারা সবাই জানেন ধন্বন্তরী কে। ধন্বন্তরী হচ্ছে কলস হাতে অমৃত কলস হাতে হাত থেকে উঠেছিলেন সমুদ্র মন্থনের সময়। ধন্বন্তরীর জন্য আমরা ধনতেরাসের দিন ধন্বন্তরীকে পুজো করা হয়, আমি এর আগেও বলেছি। তো ধন্বন্তরী তিনি আসেন, ভগবান ধন্বন্তরী একজন বালকের রূপ নিয়ে, এবং এসে বলেন, আচ্ছা তুমি যখন রাজাকে ওষুধ দিয়েছিলে তো রাজার হরস্কোপ দেখেছিলে? তখন বলছে যে হরস্কোপ না, আমি তো হরস্কোপ দেখিনি। তুমি জন্মপত্রিকাতে আদৌ দেখেছো যে কোন অন্তর্দশা চলছে, যেদিন নক্ষত্রটা কী ছিল, বা আদৌ গ্রহের দশাটা কি চলছে, বা কোন গ্রহটা তার পজিশন ওয়াইজ ঠিক আছে কি না? তুমি যে কোনো দিনে ওষুধটা খাইয়ে দিলে তাহলে কীভাবে হবে? তখন ওর মানে কনসাসনেস ফিরে আসে এবং ও পরের দিন আবার যায় লুকিয়ে লুকিয়ে রাজ্যে বেশ ধরে, এবং গিয়ে তারপর মানে রাজা জন্মপত্রিকা নেয়, তারপর জন্মপত্রিকা দেখে যে সে নক্ষত্র বা পজিশন দেখে তিনি খুব ভালো, তখনকার দিনে সমস্ত রাজবৈদ্যরা কিন্তু অ্যাস্ট্রোলজার ছিলেন, বিকজ অ্যাস্ট্রোলজিটা সেই ক্ষেত্রেই ব্যবহার হতো মনের অসুখের জন্য এবং শরীরের অসুখকে সারানোর জন্য, বা বিকজ আমাদের যেমন এখন আমরা ডক্টর লাল প্যাথ ল্যাবে যাই, বা কী বলে আমরা রায় ত্রিবেদীতে যাই, অ্যাপোলোতে যাই, তখন কিন্তু এটা ছিল না, এগুলো রাজবৈদ্যরাই তখন, হরস্কোপই হচ্ছে ডায়াগনস্টিক সিস্টেম। তখন তিনি দেখলেন যে হ্যাঁ সত্যিই তো হর্ষবর্ধনের তো অমুক দিন ভালো নক্ষত্র ছিল না যেদিন দিয়েছিলেন, তখন তিনি হরস্কোপ পরীক্ষা করে একটা ভালো দিন দেখে, ভালো প্রত্যন্ত দশা, ত্রিভাগী দশা দেখে তাকে ওষুধ দেন, এবং 3 থেকে 4 ঘন্টার মধ্যে হর্ষবর্ধন কিন্তু ভালো হতে থাকেন। তাহলে এইটাই বলা হচ্ছে যে আলটিমেট ডিসিশন তোমার হরস্কোপে কে নেবে জীবনে, সেটা হচ্ছে হরস্কোপ যদি পারমিশন না দেয়, অর্থাৎ তোমার দেখবে যখন তোমার কাছে প্রচুর টাকা রয়েছে, তোমার কাছে তুমি প্রিপেয়ার, তুমি কোয়ালিফাইড করেছো, কিন্তু তোমার কাছে ভিসা নেই, তুমি কিভাবে যাবে? বিদেশে যেতে পারবে? ভিসা ক্লিয়ার হয়নি। গভর্নমেন্ট, এখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট হচ্ছে হরস্কোপ। ভগবান আমাকে একসেপ্ট করার জন্য রেখেছে কিনা, বা আমি সেই দিনটা আমার জন্য উপযুক্ত কিনা, বিকজ আমি কনস্টেলেশনের আন্ডারে পড়ি, গ্রহ নক্ষত্ররা আমাকে পরিচালনা করছে। তাই যদি উপযুক্ত সময় আমি সবই করব, মুদ্রা করব, যোগ করব, সব কিছু করবো, কিন্তু আলটিমেটলি আমি যেটা 2 দিন করে ছেড়ে দেবো, নাকি ডেলি করব, নাকি আমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন বেশি ক্রিয়েট হবে, দ্যাট ইজ দ্য হরস্কোপ, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রত্ন, স্টোন নয়, যেটা তমালিকা বললো, যেটা আমি বারবার বলি, আজকে আমি স্টোন বলে ফেলে, যেটা রত্ন, স্টোনকে রত্ন পরিণত করা, সেটা হচ্ছে একদম এই একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজারের কাজ, যে রত্নকে আপনার শরীরের সাথে ফিটিং করিয়ে দেবে। এইবার রত্নকে আপনার পরিচালনা করতে হবে। কালসর্প থাকলে যে কোনো লাইভই মুদ্রা করতে পারে অর্চনা। কালসর্পের সাথে বলা না, যে কালসর্প থাকলে শরীরে এনার্জিগুলো বেশি পরিমাণে বেরোতে পারে না, ঠিক আছে। আমি তাহলে লাইভটা শেষ করছি, অলরেডি 1:45 বাজে। আমি শুধু ভেবেছিলাম যে আজকে লাইভটা বোধহয় 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, বাট লাইভ শুরু হলে লাইভ শেষ হতে চায় না। এত রোগ হতো না, এই আস্তে আস্তে মানুষ আবার যোগা, এখন শিল্পা শেট্টি থেকে শুরু করে সবাই যোগা সেই যোগা করার মতন সময় সিরিয়াসলি আমাদের কাছে আজকে ব্যস্ত লাইফে থাকে না। কিন্তু যদি অ্যাটলিস্ট পদ্মাসনে এই কতগুলি মুদ্রা প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু অনেক রোগ, কারণ এত যোগা করা সম্ভব নয়, এত যোগা করলে আপনার অফিস আছে, স্কুল আছে, মানে ব্যস্ততা থাকে, সবসময় হয় না, তাই না? ঠিক আছে, সবাই খুব ভালো থাকুন।
পজিটিভ থাকুন। আগামীকাল রাত্রি 9টায় রাশিফলে দেখা হবে। আর যারা রেকর্ডেড লাইভ দেখবেন তাদের অবশ্যই বলবো শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলের কথা আপনাদের সবাইকে বলবো, সুকৃতি দ্য জার্নি টুয়ার্ডস ফরচুন। যারা লাইভটা দেখবেন, আমি এটা পরে আপলোড করব, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে? কারণ অ্যাস্ট্রোলজি ছড়িয়ে পড়া খুব দরকার, তাই না? ভালো থাকুন, পজিটিভ থাকুন, গুড নাইট, টাটা।